অ্যানাটমি আইটেমটা কখন? নাকি নাই? আচ্ছা শুনো, একটা মানে কিছু কথা আর কি, হ্যাঁ, সেটা হচ্ছে যে আগে যেটা হতো, আমরা টিউটোরিয়াল যে টিচাররা ছিলাম তারা মেনলি তোমাদের আইটেম গুলাই নিতাম, ঠিক আছে? তোমাদের পড়াশোনা তো আসলে সব লেকচার বেসড, হ্যাঁ, তোমাদের অনেক প্রেশার, অনেক সাবজেক্ট, অনেক আইটেম থাকেই। তো মানে আসলে ক্লাস করে নষ্ট করার মতো সময় হয়তো তোমাদের নাই। তো এরকম যদি হয়, তোমরা কিন্তু নিজেরা নিজেরা পড়ে আমার কাছে আইটেম দিতে পারো, আমার কোনো প্রবলেম নাই, ঠিক আছে? দেখা যাবে এখন ক্লাস করতে আসছো, কারো আইটেম, সে আইটেমের পড়া পড়তেছে, শুধু শুধু একজন আরেকজনকে তো মানে পেইন দিয়ে লাভ নাই, বা এইভাবে সময় নষ্ট করেও লাভ নাই। ক্লাসে আসলে তোমাদের কতখানি উপকার হয় আমি আসলেই কিছু বুঝি না, আসলেই কিছু মানে কোনো ধরনের কি বলবো, মানে কোনো রিটার্ন কিছু পাচ্ছি বলে মনে হচ্ছে না। তো আসলে কি হচ্ছে আমি জানি না। আচ্ছা, আজকের আইটেমের টপিক কি কেউ বলতে পারবা, কি কি আছে আজকের আইটেমে? ম্যাডাম বেসাল গ্যাংলিয়া আছে, থ্যালামাস আছে, রেটিকুলার ফর্মেশন আছে, লিম্বিক সিস্টেম, সিএসএফ, ব্লাড ব্রেন ব্যারিয়ার। অনেক 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 টপিক আছে, তাই না? জি ম্যাডাম। এতগুলা টপিক একসাথে, বিশাল আইটেম। তো এত আইটেম, এত পড়া, কিন্তু আমরা যদি পরীক্ষা রিলেটেডলি চিন্তা করি তাহলে কিন্তু এইসব টপিক থেকে ভাইভাতেও তেমন কোয়েশ্চেন আসে না, রিটেনে হয়তো একটা শর্ট নোট, একটা ছোট কোয়েশ্চেন, বেসাল গ্যাংলিয়ার ফাংশন কি, বা রেটিকুলার ফর্মেশনের ফাংশন কি, বা তোমাদের মেমোরির একটা শর্ট নোট, বা লার্নিং এর একটা শর্ট নোট, বা স্লিপের একটা শর্ট নোট, এরকম টাইপ কোয়েশ্চেনই হয়, খুব যে বেশি হয় তা না। তো তোমরা কি তোমাদের রিটেন কোয়েশ্চেন গুলো দেখছো যে এই এই আইটেমের এই টপিক থেকে কি কি রিটেন কোয়েশ্চেন আসে? দেখা হয় না, ম্যাডাম না? এখনো দেখা হয় না, ওই ঠিক মতো সেভাবে পড়ার জন্য বসা হয় না, তাই এখন কোশ্চেন আচ্ছা গুলো দেখি। শুনো, যে কোনো আইটেম পড়ার আগে একটু রিটেন কোয়েশ্চেন গুলো দেখে নিও, বারবার বলতেছি। তাহলে হয় কি যে আমার যদি কোনো টপিক বাদ পড়ে যায়, তোমরা সেটা আমাকে আবার রিমাইন্ড করাই দিতে পারো যে ম্যাডাম এটা তো রিটেনে আসে, এটা তো পড়ার নাই, বা এটা দরকার ছিল। আর যদি একদমই কিছু না দেখে অন্ধভাবে ক্লাস করতে আসো, তাহলে আমি কি বলবো সেটা তোমাদের মাথার উপর দিয়ে যাবে, আর মানে কি বলবো, ইফেক্টিভ কিছু হবে না আলটিমেটলি। আচ্ছা, অ্যানাটমির নলেজ থেকে যদি জিজ্ঞেস করি, বেসাল গ্যাংলিয়া জিনিসটা কি? পড়ছো না অ্যানাটমিতে? আমাদের anatomy না ম্যাডাম, পড়ানো হয়নি। অ্যানাটমি এখনো এটা হয় নাই, সিএনএস শুরু হয় নাই। সিএনএস না, তোমরা আইটেম দিচ্ছ শুরু হয় না মানে? ম্যাম আমরা হেড ওটা নেক হেড আইটেম নেকের আইটেম দিতেছি। হেড নেক। আচ্ছা, বেসাল গ্যাংলিয়া কি জিনিস? বেসাল গ্যাংলিয়া হচ্ছে ব্রেনের একটা পোর্শন, ঠিক আছে? তোমাদের সেরেবেলাম আইটেম পড়ানো হয়েছে না? জি ম্যাম সেরেবেলাম হয়েছে। আচ্ছা, বেসাল গ্যাংলিয়া হচ্ছে অ্যাজ লাইক এ সেরেবেলাম, ব্রেইনের আরেকটা পোর্শন, যেটা নর্মালি নিজে নিজে কাজ করতে পারে না। কার সাথে কাজ করে? ইন অ্যাসোসিয়েশন উইথ দ্য সেরেব্রাল কর্টেক্স।
আর কে কর্টিকোস্পাইনাল মোটর কন্ট্রোল সিস্টেম। কর্টিকোস্পাইনাল ম্যাম মোটর কথা কেটে কন্ট্রোল কেটে আসছে। কেটে কেটে আসলে কি করব বাবা, নেট প্রবলেম হতে পারে। এখন বোঝা ম্যাম যাচ্ছে? ঠিকই আসছে ম্যাম, আমরা তো ম্যাডাম কথা তো ঠিকই আসতেছে, মেবি ওর নেটওয়ার্ক প্রবলেম। ঠিকই আসছে ম্যাম, দীপ্তের মনে হয় আচ্ছা সমস্যা। আচ্ছা আচ্ছা, তারপরেও প্রবলেম হলে জানাইও, হ্যাঁ, নাইলে তো শুনতে পারবে না, লাভ হবে না। আচ্ছা, সেরেব্রাল কর্টেক্স কি জিনিস মনে আছে? সেরেব্রাল কর্টেক্স কি জিনিস? আউটার গ্রে লেয়ার। অফ দ্য সেরেব্রাল হেমিস্ফিয়ার। জি ম্যাম। সেরেব্রাল কর্টেক্স এর মধ্যে কি কি থাকে? আগের আইটেম থেকে জিজ্ঞেস করতেছি, কোন কোন এরিয়া গুলো থাকে? সোমাটোসেন্সরি এরিয়া, সোমাটোসেন্সরি এরিয়া, মোটর কর্টেক্স এরিয়া। মোটর কর্টেক্স আর সেন্সরি কর্টেক্স, ঠিক আছে। তো সেই সেরেব্রাল কর্টেক্স এর বোথ মোটর কর্টেক্স সেন্সরি কর্টেক্স এর সাথে অ্যাসোসিয়েটেড হয়ে বেসাল গ্যাংলিয়া কাজ করে, সাথে কে থাকে? কর্টিকোস্পাইনাল মোটর কন্ট্রোল সিস্টেম। কর্টিকোস্পাইনাল মোটর কন্ট্রোল সিস্টেম মানে কি? পিরামিডাল ট্র্যাক্ট, ঠিক আছে, পিরামিডাল ট্র্যাক্ট, এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট। মনে আছে কিছু নাকি সব ভুলে গেছি আমরা? না ম্যাম মনে আছে। আচ্ছা, এই বেজাল গ্যাংলিয়া জিনিসটা একটা ফিক্সড কোনো কিছু তা না, একটু স্প্রেডেড, কতগুলো নিউক্লিয়াস নিয়ে বেজাল গ্যাংলিয়াটা গঠিত। সো বেজাল গ্যাংলিয়া বলতে আমরা মেইনলি 5টা নিউক্লিয়াসকেই বুঝি, হ্যাঁ। তোমাদের রিটেন বা ভাইভাতে বিশেষ করে জিজ্ঞেস করবে বেজাল গ্যাংলিয়ার নিউক্লিয়াস গুলার নাম বলো, তখন একদম ঝাড়া বলতে হবে কর্ডেট নিউক্লিয়াস, পুরামেন নিউক্লিয়াস, গ্লোবাস ফ্লুইডাস, সাবস্টেন্সিয়া নিগ্রা এন্ড সাবথ্যালামিক নিউক্লিয়াস। কয়টা নিউক্লিয়াস বেজাল গ্যাংলিয়ার? 5টা। বলো নাম আচ্ছা বলো। ম্যাডাম এটা আমাদের ব্রেনের ভিতরে হওয়া সত্ত্বেও আমরা এটাকে গ্যাংলিয়া কেন বলতেছি? আমরা তো গ্যাংলিয়া মূলত বলি ব্রেনের আউটসাইড কোনো ক্লাস্টার অফ সেল, নিউরন সেলকে। নিউক্লিয়াস কথা না, বেসাল নিউক্লিয়াস। এটা হচ্ছে তোমার মানে গ্যাংলিয়া লাইক স্ট্রাকচার ইয়েতে থাকে, তোমার কি বলবো, ব্রেইনের ভিতরে থাকে, কিন্তু ওই এটার নাম হচ্ছে বেজাল গ্যাংলিয়া, বাট এটা গ্যাংলিয়ন না। ও যেহেতু গ্যাংলিয়া টাইপ স্ট্রাকচার এখানে থাকে, তাই ওর নাম বেজাল গ্যাংলিয়া, কিন্তু হচ্ছে ওর ফাংশন বা অ্যানাটমিক ক্লাসিফিকেশনে ও কিন্তু গ্যাংলিয়া না, বুঝতে পারছো? জি ম্যাডাম। আর ও হচ্ছে কালেকশন অফ সেল বডিজ। এই জন্য বলতেছি যে মানে বেজাল গ্যাংলিয়াটা আসলে কতগুলা নিউক্লিয়াসের কম্বিনেশন। আচ্ছা, আমি কি বুঝাইতে পারছি? ম্যাডাম কালেকশন অফ সেল বডিজ ইনসাইড দ্য কি বলবো ব্রেইন। আচ্ছা, যাই হোক, এই নিউক্লিয়াস গুলার নাম মনে রাখবা। তারপর এই ছবিটা একটু দেখো, একটা 3 ডাইমেনশনাল ছবি ওরা বোঝানোর চেষ্টা করছে। পিছনে হচ্ছে একটা সেরেব্রাল হেমিস্ফিয়ার, এই পাশে হচ্ছে আরেকটা সেরেব্রাল হেমিস্ফিয়ার, মাঝখানে এই যে স্ট্রাকচারটা, ঠিক আছে। এই যে এখানে একটু খেয়াল করে দেখো, থ্যালামাস দেখা যাচ্ছে একটু করে, দেখছো? জি ম্যাডাম। তারপরে হচ্ছে গিয়ে তোমার পুটামেন, গ্লোবাস পেলিডাস, এই জিনিসগুলো আর কি, হ্যাঁ। তারপরে হচ্ছে কর্ডের যে নিউক্লিয়াসটার কথা বললাম সেটার সেটার টেইল দেখা যাচ্ছে, কর্ডের নিউক্লিয়াসটা দেখা যাচ্ছে। মোটামুটি ব্রেইনের পার্সপেক্টিভে বেজাল গ্যাংলিয়ার লোকেশনটাকে ডায়াগ্রামেটিক ব্রেইনের লোকেশনটাকে এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে। এই ছবিটা যখন পড়বা তখন একটু করে দেখবা, খুব একটা লাগে তা না। এর পরের ছবিটা হচ্ছে আসলে ওর ডায়াগ্রামেটিক প্রেজেন্টেশন, ঠিক আছে। এখানে একটু খেয়াল করো ওর নিউক্লিয়াস গুলাকে এখানে কিভাবে প্রেজেন্ট করছে, হ্যাঁ। প্রথমে কর্ডেট নিউক্লিয়াস, তারপরে পুটামেন, তারপরে গ্লোবাস পেলিডাস, তার এগুলো এক পাশে, আর অন্য পাশে ওদের দেখাচ্ছে সাবস্টেন্সিয়া নাইগ্রাকে আর হচ্ছে সাবথ্যালামাস নিউক্লিয়াসকে। এই যে নিউক্লিয়াস গুলা, ওদের সাথে থ্যালামাসের কি রিলেশন? ওদের সাথে এই যে দেখো রেটিকুলার ফরমেশন, দেখছো এখানে যে দেখা যাচ্ছে রেটিকুলার ফরমেশন, সেই রেটিকুলার ফরমেশনের কি রিলেশন, সেরেবেলামের কি রিলেশন?
সত্যি কথা বলতে কি আজকের আইটেমের যে টপিক গুলা, হ্যাঁ, এই বেসাল গ্যাংলিয়া, থ্যালামাস, রেটিকুলার ফরমেশন, তারপর হচ্ছে সেরেবেলাম, এরা আসলে সবাই কম্বাইনলি কাজ করে। হ্যাঁ, কমপ্লেক্স মোটর ফাংশন গুলাকে এক্সিকিউট করার জন্য ওরা কম্বাইনলি কাজ করে, কেউ সিঙ্গলি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে না। আর ওদের কম্বিনেশনেই একটা কমপ্লেক্স মোটর ফাংশনটা মানে হচ্ছে কি বলবো সাকসেসফুলি এক্সিকিউটেড হয়। যে এখানে অ্যারোগুলা দিয়ে দেখাচ্ছে যে আসলে কোত্থেকে কোথায় সিগন্যাল যায়। যে একটু যদি আমরা দেখি, মোটর কর্টেক্স থেকে তোমার সিগন্যাল যাচ্ছে কর্ডেট নিউক্লিয়াসে, পুটামেনে, আবার পুটামেন থেকে যাচ্ছে গ্লোবাস প্যালিডাসে, সেখান থেকে যাচ্ছে আবার ইনফিরিয়র অলিভে, আবার মোটর কর্টেক্স থেকে সরাসরি ইনফিরিয়র অলিভে ইম্পালস যাচ্ছে। ঠিক আছে, সেই ইনফিরিয়র অলিভ থেকে আবার চলে যাচ্ছে কোথায়, সেরেবেলামে। সেই সেরেবেলাম আবার রিটার্ন সিগন্যাল পাঠাচ্ছে কোথায়, থ্যালামাসে, সেখান থেকে আবার কর্ডেট নিউক্লিয়াসে, একটা সাইকেল হয়ে হয়ে ঘুরতেছে। আলটিমেট টোটাল অর্গানাইজড সিগন্যাল হয়ে শেষ পর্যন্ত রেটিকুলার ফরমেশনে এসে কই যাচ্ছে দেখো, মাসেল গুলাতে। ঠিক আছে, সেই মাসেল থেকে আমরা তখন আমাদের ডিজায়ার্ড কোনো অ্যাকশন পাই, ডিজায়ার্ড কোনো কন্ট্রাকশন পাই বা ডিজায়ার্ড কোনো সিক্রেশন পাই। ঠিক আছে, এই ছবিটা তোমাদের রিটেনে কখনো আসে না, বুঝার জন্য জাস্ট একটু দেখবা, কারণ কি ছবি দেখলে কনসেপ্ট গুলো অনেক বেশি ক্লিয়ার হয়। 1 ঘন্টা পড়ার চেয়ে 15 মিনিট ছবি দেখা বা আঁকা অনেক বেশি ইফেক্টিভ। আচ্ছা, এরপরে হচ্ছে একটা ছবি তোমাদের বই আরো আছে, যেমন এই ছবিটাতে বুঝাইছে মেনলি পুটামেন যে নিউক্লিয়াস, সেখান থেকে সিগন্যালটা কি হয়ে যায়। আরো ছবি আছে কর্ডেট নিউক্লিয়াস দিয়ে কিভাবে সিগন্যালটা ট্রান্সমিটেড হয়, প্রথমে কোথায় যায়, তারপর থেকে কোথায় যায়, সেখান থেকে কোথায় যায়। এখান থেকে দেখো তোমার প্রিমোটর এরিয়া বা হচ্ছে সাপ্লিমেন্টাল মোটর এরিয়া থেকেও সিগন্যাল আসতেছে, প্রাইমারি মোটর এরিয়া থেকেও সিগন্যাল আসতেছে, প্লাস সোমাটোসেন্সরি কর্টেক্স থেকেও সিগন্যাল এসে কই যাচ্ছে, পুটামেনে যাচ্ছে। যখন এই পুটামেনে যাচ্ছে তখন কিন্তু আবার কর্ডেট নিউক্লিয়াসটাতে কোনো সিগন্যাল যাচ্ছে না, মানে এটাকে স্কেপ করেই চলে যাচ্ছে। সেখান থেকে আবার এই সিগন্যাল গুলো কই যাচ্ছে, অন্য আরেকটা নিউক্লিয়াসে যাচ্ছে, সাবস্টেনশিয়াল নিগ্রা, সেখান থেকে সাবথ্যালামাসে চলে যাচ্ছে, সেখান থেকে কই যাচ্ছে, ভেন্ট্রো অ্যান্টেরিয়র এন্ড ভেন্ট্রোল্যাটারাল নিউক্লিয়াই অফ থ্যালামাস, সেখান থেকে আবার কই যাচ্ছে, আমাদের সেই মোটর কর্টেক্স গুলাতে চলে যাচ্ছে। তার মানে কি, মানে সিগন্যাল যাচ্ছে, সেই সিগন্যালটা আবার নতুন ভাবে প্ল্যান্ড হচ্ছে বা নতুন ভাবে কি হচ্ছে, অর্গানাইজড হচ্ছে বা নতুন ভাবে কাট অফ হচ্ছে, বা যেটা দরকার, যেটা হইলে আমাদের মুভমেন্টটা ঠিক হবে, সেটা হয়ে যাচ্ছে বেসাল গ্যাংলিয়ার বিভিন্ন নিউক্লিয়াসে। তারপর একটা মোটামুটি ভদ্র টাইপ একটা রিফ্লেক্স, আবার সেটা সেরেব্রাল কর্টেক্সে পাঠাই দিচ্ছে। তারপরে ওরা সবাই কম্বাইনলি একটা ফাংশন করার ট্রাই করতেছে। এবার হচ্ছে ফাংশন অফ বেসাল গ্যাংলিয়া। বেসাল গ্যাংলিয়া কি, ওর নিউক্লিয়াস গুলার নাম যদি আমরা পারি আর হচ্ছে তার ফাংশন জানলে মোটামুটি আমাদের ফিজিওলজি পড়া শেষ। ঠিক আছে, তো বেসাল গ্যাংলিয়ার ফাংশন কি, ওইভাবে যদি বলি, বেসাল গ্যাংলিয়ার ফাংশন হচ্ছে সবই। হ্যাঁ, এটা হচ্ছে কি, help to plan and control complex pattern of muscle movement, controlling relative intensity of separate movement, direction of movement and sequencing of multiple successive and parallel movement। মানে সবই করবে, সব মোটর কমপ্লেক্স গুলাকে প্ল্যান করবে, তারপর ওদের ডিরেকশনটা কোন দিকে হবে, তারপরে ওদের ইন্টেন্সিটি গুলাকে কন্ট্রোল করবে, তারপরে সিকোয়েন্সিং করবে, মানে কোনটার পর কোনটা আসবে সেটা সবকিছুই করবে কে, বেসাল গ্যাংলিয়া। তো এই কাজগুলাকে আমরা মোটামুটি 3 ভাগে ভাগ করি, বা বলতে পারি যে 3টা কাজ বা 3টা হেডলাইনে যদি বলি। ফার্স্টেই হচ্ছে কর্টিকোস্পাইনাল সিস্টেমের সাথে অ্যাসোসিয়েশন করে ওরা মোটর কমপ্লেক্স মোটর অ্যাক্টিভিটি গুলা করে। কি কমপ্লেক্স মোটর অ্যাক্টিভিটি, এখানে অনেকগুলো এক্সাম্পল আছে। হ্যাঁ, এই এক্সাম্পল গুলো যদি পড়ো তাহলে ভাইবার সময় তোমরা মানে ব্ল্যাঙ্ক হয়ে যাবে না। ঠিক আছে, কারণ ভাইভাতে অনেক কিছু যখন পড়ে যাবা তখন হঠাৎ করে যখন জিজ্ঞেস করবে বেসাল গ্যাংলিয়ার ফাংশন বলো, তখন না তোমাদের মনে হবে এটা কি জিজ্ঞেস করলো, বেসাল গ্যাংলিয়া ওটা কি জিনিসটার ফাংশন কি হইতে পারে, মাথায় কখনোই কাজ করবে না। কিন্তু যদি এক্সাম্পল গুলো পড়ো বা একটু মনে রাখার চেষ্টা করো, তখন মানে ওটা খুব ভালো কাজ করে, বিশেষ করে ভাইবার রুমে খুব তাড়াতাড়ি তোমার ব্রেনকে ক্লিক করবে। তো এক্সাম্পল গুলো যদি আমরা দেখি, রাইটিং অফ লেটার্স অফ দ্য অ্যালফাবেট, ABCD লেখা বা সরেয়া লেখা, এটা একটা কমপ্লেক্স অ্যাক্টিভিটি, এটার জন্য বেসাল গ্যাংলিয়া লাগে।
When the basal ganglia sustains serious damage, the cortical system of motor control can no longer provide this pattern. Instead, one's writing becomes crude as if one were learning how to write for the first time. তার মানে কি তুমি যে এত সুন্দর করে করে সবকিছু লিখতে পারতেছো সেটা কার জন্য পারতেছো? মোটর কর্টেক্স তো অবশ্যই আছে, সাথে কি আছে? বেসাল গ্যাংলিয়া। ধরো তোমার Ma'am- মোটর কর্টেক্স ঠিক আছে, হ্যাঁ, ম্যাম এই ক্ষেত্রে বেজাল গ্যাংলিয়া আর সেরেবেলামের কাজের মেইন ডিফারেন্সটা কি? বেসাল গ্যাংলিয়া আর সেরেবেলামের কাজের মেইন ডিফারেন্স, রাইটিং এর ক্ষেত্রে আসলে সেরেবেলামের ওইরকম তো কোনো মানে রোল নাই। সেরেবেলামের রোল তো মেইনলি হচ্ছে মাসেল অ্যাক্টিভিটি বলো, মানে হচ্ছে তোমার এক্সিয়াল মাসেল অ্যাক্টিভিটি, বা হচ্ছে তোমার ইকুইলিব্রিয়াম বা ব্যালেন্স মেইনটেনেন্স, মানে কি বলবো, ম্যাম আমরা ওই যে সেরেবেলামের কাজের সময় একটু একটু পড়ছিলাম, মানে যতদূর মনে পড়ে আর কি, যে ফাইন মুভমেন্ট গুলা বা একই কাজ বারবার করার সময় এগুলা যখন মানে আমাদের অভ্যাসে পরিণত হয়ে যায়, সেই সমস্ত কাজগুলা শেখার ক্ষেত্রেও সেরেবেলামের ভূমিকা আছে। তো বেজাল গ্যাংলিয়াও তো আমি মানে এই খুব সূক্ষ্ম কাজগুলাও করছে আর কি, কমপ্লেক্স অ্যাক্টিভিটি গুলা। হ্যাঁ, মানে কমপ্লেক্স অ্যাক্টিভিটি করছে, এটা হচ্ছে তোমার মেইনলি লিম্বের ডিস্টাল পোর্শন গুলার কাজ, ঠিক আছে? যেমন ফিঙ্গার বা মানে এক্সাম্পল গুলো পড়লেই বুঝবে। ওই যে বললাম না, শুরুতেই তো বলছি তোমার বেজাল গ্যাংলিয়া, রেটিকুলার ফর্মেশন, সেরেবেলাম, এই জিনিসগুলা এতই কম্বাইনলি কাজ করে যে ওদের কাজগুলাকে আলাদা করার কোনো উপায় নেই। কিছু কিছু ক্ষেত্রে যে এক্সাম্পল গুলো যখন পড়বা তখন বুঝবা যে তোমার এই কাজগুলা মেইনলি হচ্ছে বেজাল গ্যাংলিয়াকে সেপারেট করা যায় সেরেবেলাম থেকে, যে এই কাজগুলা বেজাল গ্যাংলিয়ার, বাকি কাজগুলা হচ্ছে সেরেবেলামের। মানে ওরা কাজ করার সময় একসাথে করে, কিন্তু লিশিয়ন হইলে দেখা যায় যে এই ফাংশন গুলা লস্ট হচ্ছে। যেটা ধরো সেরেবেলার লিশন হইলে হয়তো মানে ধরো সেরেবেলার লিশন হলে আমার এই রাইটিং এবিলিটিটা ওইভাবে লস্ট হবে না, যেটা বেজাল গ্যাংলিয়া লিশন হলে আমার লস্ট হবে। ও জি জি ম্যাম, বুঝতে পারছি। জিনিসটা ঠিক ম্যাডাম এত সহজ। হ্যাঁ, ম্যাডাম তাহলে অনেকে যে হাতের লেখা খারাপ, তাহলে ম্যাম সেটা কি বেজাল গ্যাংলিয়ার জন্য, মানে ওখানে কোনো সমস্যা? হাতের লেখা খারাপ এটা বেজাল গ্যাংলিয়ার জন্য না, হাতের লেখা, আচ্ছা পরে একটা ছবি আছে আমি দেখাবো, হ্যাঁ। হাতের লেখা খারাপ ভালো হবে এটার কিছু জেনেটিক ইফেক্ট আছে, প্র্যাকটিস আছে, হ্যাঁ, এই যে বলে না প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, তুমি লেখা ম্যাম প্র্যাকটিসই করো না, জেনেটিক লেখা ইফেক্ট? হ্যাঁ জেনেটিক ইফেক্ট আছে। বাবা মায়ের লেখা, হাতের লেখা সুন্দর হলে বাচ্চাদেরও হাতের লেখা সুন্দর হয়। ওয়াও। তোমার কি বলবো এটাকে, জিনিসটা তোমার লাইফের সবকিছুই মেইনলি হচ্ছে ডিটারমাইন্ড বাই জেনেটিক্স, তারপর এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, তোমার ইচ্ছা, তোমার প্র্যাকটিস, তোমার নিউরোনাল অ্যাক্টিভিটি, এসব পরে। এটা ঠিক যে তুমি প্র্যাকটিস দিয়ে বা তুমি তোমার ইচ্ছা দিয়ে জেনেটিক যে তোমার ডেফিসিয়েন্সি গুলো আছে সেটাকে ওভারকাম করতে পারো, কিন্তু জেনেটিক্সই হচ্ছে মেইন আসলে। আচ্ছা যাই হোক, আমরা আবার পড়ার মধ্যে আসি। হ্যাঁ, যদি বেজাল গ্যাংলিয়া লিশন হয় তাহলে কারোর লেখা হবে এমন যে সে প্রথম লেখা শিখতেছে, ঠিক আছে? আদার প্যাটার্ন, মানে আদার কিছু অ্যাক্টিভিটিস আছে, যেমন কাটিং পেপার উইথ সিজার, কেচি দিয়ে যদি তুমি কাগজ কাটো, যদি তুমি হাতুড়ি দিয়ে দেয়ালে পেরেক ঠুকতে যাও, বা যদি তুমি বাস্কেটবল খেলো তাহলে ওটা হুপের মধ্যে ঢুকাতে চাইলে, ফুটবলের পাস বা বাস্কেটবলের থ্রোয়িং, তারপরে হচ্ছে ভোকালাইজেশন আছে, স্কিল মুভমেন্ট আছে, হ্যান ত্যান বহুত কিছু। একটু মনে রাখো এগুলাই মেইনলি হচ্ছে গিয়ে এই কাজগুলাকে এক্সিকিউট করে হচ্ছে গিয়ে বেজাল গ্যাংলিয়া। এরপর দেখো কগনিটিভ কন্ট্রোল অফ সিকোয়েন্সিয়াল মোটর অ্যাক্টিভিটি বাই ইউজিং সেন্সরি ইনপুট অ্যান্ড স্টোরড মেমোরি অফ ব্রেন বাই দ্য কডেড সার্কিট। কগনিটিভ কন্ট্রোল বা কগনিশন বলতে কি বুঝো, কোনো আইডিয়া আছে? কারো কোনো আইডিয়া যে কগনিশন জিনিসটা আসলে কি হতে পারে? মানে অবস্থা বুঝে ব্যবস্থা এই টাইপের।
হ্যাঁ, ভেরি গুড। অবস্থা বুঝে ব্যবস্থা। মানে এটা হচ্ছে কি, তুমি অনেক বেশি টাইম পাবা না চিন্তা করার, ঠিক আছে? তোমার আগের এক্সপিরিয়েন্স থেকে তোমার ব্রেইনে যেই নলেজটা স্টোরড থাকবে, মানে তুমি আগে ছোটখাটো জিনিস দেখে সারা জীবন যে এক্সপিরিয়েন্সটা গ্যাদার করছো, সেটা ইনস্ট্যান্টলি তোমাকে এক্সিকিউট করে কোন একটা ডিসিশন যদি নিতে হয়, সেইটাকেই আমরা মেনলি বলি হচ্ছে কগনিশন। হ্যাঁ, এটা এটা একটা ব্রেইনের একটা থিঙ্কিং প্রসেস। এটার একটা ভালো এক্সাম্পল এখানে দেয়া আছে। ধরো মানে ধরো তুমি ছোটবেলা থেকে জানো যে যেগুলো হার্মফুল সাবজেক্ট সেগুলো থেকে তোমাকে দূরে থাকতে হবে, ঠিক আছে? যেমন যদি ঘরে যে দেখতেছো প্রথমে শুরু হয় তেলাপোকা বা টিকটিকি দেখে, ও বাবা তেলাপোকা বা টিকটিকি, আমি দূরে থাকি। তারপর গ্রামে গেছো, হ্যাঁ সাপ টাপ আসলে আমাকে দূরে থাকতে হবে। এই ধরনের মানে তোমার ব্রেইনে নলেজ গ্যাদার হবে হার্মফুল সাবজেক্ট কোনগুলা, কোনগুলাতে তোমার ক্ষতি হতে পারে। তো এর মধ্যে যে এক্সাম্পলটা দেখা গেছে যে তুমি হয়তো সুন্দরবনে বেড়াতে গেছো, লায়ন বা টাইগার দেখছো, তো তখন তোমার আগের যেই এক্সপিরিয়েন্স বা আগের যেই জ্ঞান, সেখান থেকে তুমি জানো যে ও তোমার জন্য ক্ষতিকর, ও তোমাকে হার্ম করতে পারে। তো তুমি সাথে সাথে তোমাকে ডিসিশন নিতে হবে যে তুমি কি করবা। তো তাইলে ফার্স্টেই মানে দেখা যাবে যে তোমার ব্রেইন যে চিন্তা করে তোমাকে আহ, আহ, তোমাকে আউটপুট দিচ্ছে তা না, দেখা যাবে তুমি অটোমেটিক্যালি কিছু কাজ করে ফেলছো, দেখার সাথে সাথেই তুমি ওর অপোজিটে দৌড়ানো শুরু করে দিবা। তারপরে একটা সেফ কোনো একটা জায়গায় তুমি মানে শেল্টার নেয়ার চেষ্টা করবা, হয়তো একটা বদ্ধ ঘরের মধ্যে, অথবা আশেপাশে গাছ পেলে তুমি সেই গাছের মধ্যে লাফায় লাফায় উঠে যাবে। এই জিনিসগুলো মেনলি হচ্ছে বেসাল গ্যাংলিয়া করে। আচ্ছা, তারপর আরেকটা কাজ হচ্ছে চেঞ্জ দ্য টাইমিং এন্ড স্কেলিং দ্য ইন্টেন্সিটি অফ দ্য মুভমেন্ট। এটার মানে কি, ডিটারমাইন হাউ র্যাপিডলি দ্য মুভমেন্ট ইজ টু বি পারফর্ম টু কন্ট্রোল হাউ লার্জ দ্য মুভমেন্ট উইল বি। তোমরা যখন পরীক্ষার হলে রিটেনে লিখতে বসো, যখন কোয়েশ্চেন পাও, তখন কি করো, অনেক স্লোলি সুন্দর করে আস্তে আস্তে লেখা শুরু করো। তারপর যখনই 1 ঘন্টা চলে যায়, দেখা গিয়ে এখনো আমার প্রায় 60% অ্যান্সার করা হয়নি, তখন কি করো, খুব তাড়াতাড়ি লেখা শুরু করে দাও, তাই না? এটাও হচ্ছে কার কাজ, বেসাল গ্যাংলিয়ার কাজ। এই যে তোমাকে ইনপুট দিচ্ছে যে তোমার এখন টাইম কম, লেখা বেশি, তুমি আগে যেরকম আরাম করে সুন্দর করে করে লিখছো সেরকম এখন লিখলে হবে না, এখন লেখা একটু বৃষ্টি হলেও তোমাকে অনেক তাড়াতাড়ি লিখতে হবে। এটা হচ্ছে গিয়ে বেসাল গ্যাংলিয়ার কাজ। তারপর হচ্ছে কি, তুমি কি জিনিসটা ছোট করে লিখবা না বড় করে লিখবা। যেমন তুমি যখন খাতায় একটা কিছু লিখো, তখন তোমার একটা সাইজ হয়, কিন্তু সেই জিনিসটাই যখন তোমাকে কেউ বোর্ডে লিখতে বলবে, তখন কিন্তু সেটা সাইজ তুমি একটু বড় করে লিখবা। হ্যাঁ, জিনিসটা প্রপোর্শনেট হবে। মানে ধরো যদি চিন্তা করো যে আম, তুমি ওয়াই লিখতেছো বা এ লিখতেছো, হ্যাঁ, এর দুই পাশে দুইটা স্ট্যান্ড, মাঝখানে একটা দাগ, সেটা তোমার খাতায় যে প্রপোর্শনে লিখবা, তুমি ব্ল্যাকবোর্ডেও সেই প্রপোর্শনটাই কিন্তু মেনটেন করবা, কিন্তু সাইজটা বড় হবে। এই থিঙ্কিং প্রসেসটাও আসলে বেসাল গ্যাংলিয়ার কাজ। এখন দেখো, বেসাল গ্যাংলিয়া ওই যে একটু আগে বলছিলাম না, বেসাল গ্যাংলিয়া কখনো একা কাজ করতে পারে না, সে কাজ করে মেইনলি হচ্ছে সেরেব্রাল কর্টেক্স এর সাথে কম্বিনেশন করে। হ্যাঁ, এখন আহ, যদি একটু আগে বললাম না টাইমিং এন্ড স্কেলিং এর কথা, বেসাল গ্যাংলিয়ার যদি কোনো লিশন হয়, তাহলে টাইমিং এন্ড স্কেলিং ফাংশনটা কিন্তু তোমার নষ্ট হতে পারে বা ডিস্ট্রয় হতে পারে। তো এই ফাংশনটার জন্য সেরেব্রাল কর্টেক্স এরও একটা পোর্শন রেসপন্সিবল, সেটা হচ্ছে প্যারাইটাল কর্টেক্স। হ্যাঁ, পোস্টেরিয়র প্যারাইটাল কর্টেক্স, তার মানে এই টাইমিং এন্ড স্কেলিংটা পোস্টেরিয়র প্যারাইটাল কর্টেক্স প্লাস বেসাল গ্যাংলিয়া দুজন মিলে কাজ করে। বেসাল গ্যাংলিয়ার কোনো লিশন যদি হয়, অথবা ওই প্যারাইটাল পোর্শনের যদি কোনো লিশন হয়, সেই জিনিসটা দেখো, এটা খুব সুন্দর একটা এক্সাম্পল। একটা হচ্ছে এই পাশের ছবিটা হচ্ছে নর্মাল সাবজেক্ট কিভাবে একটা ছবি ড্র করবে, সেই ছবিটা দেখে যদি লিশনওয়ালা কোনো সাবজেক্টকে আমি দিই, সে কিভাবে ড্র করবে। এই জিনিসগুলো কিন্তু একদম মানে পেশেন্টদের কাছ থেকে পাওয়া, কালেক্ট করা, সেগুলাই বইয়ে দেওয়া আছে। দেখো জিনিসটা অনেক ইন্টারেস্টিং না? কারো যদি তোমার রাইট প্যারাইটাল কর্টেক্সে কোনো ড্যামেজ হয় বা বেসাল গ্যাংলিয়ার লিশন হয়, তাহলে কি হবে, তার লেফট সাইডে সে আঁকতেই পারবে না, সে এমন মানে তার কিন্তু চোখ দুইটা ঠিক আছে, ঠিক আছে,
তারপরেও সে এমন ভাব করবে যে তার লেফট সাইডটা ইভেন নন এক্সিস্টিং, যে এটার কোনো অস্তিত্বই নাই। এই কন্ডিশনটাকে বলা হয় আসলে মানে অ্যাগনোসিয়া। এই জিনিসগুলো যদি হয় অনেক ক্ষেত্রে দেখা যায় পেশেন্ট তার এটা লিখার ক্ষেত্রে না, ইভেন তার বডির ক্ষেত্রেও তার একটা মানে কি নেগলিজেন্স কাজ করে। মানে দেখা যাবে সে তার রাইট পোর্শনের খুব যত্ন নিচ্ছে কিন্তু লেফট পোর্শনের সে কোনো যত্নই নিচ্ছে না, মানে এমন একটা ভাবছে তার শরীরে লেফট পোর্শন বলে কিছু নাই। এটাকে মানে অনেক সময় বলা হয় পার্সোনাল নেগলেক্ট সিনড্রোম। এগুলো তোমাদের পরীক্ষায় জিজ্ঞেস করবে না, কথা প্রসঙ্গে বলা বা জিনিসগুলা যেন একটু মাথায় থাকে, একদমই যেন ভুলে না যাও, সেই জন্য আর কি। ম্যাম এই ক্ষেত্রে কি এমন হবে যে লেফট হ্যান্ড বা লেফট মানে লেগ এগুলার ফাংশনের কোনো সমস্যা হচ্ছে বা এরকম কিছু? মানে দেখা যাবে পেশেন্টটা মানে ইউজই করতেছে না, যদি তার রাইট সাইডে লিশন হয় সে তার লেফট হ্যান্ড বা লেফট লেগ ইউজই করতেছে না। যেগুলো সাবকনশিয়াস লেভেলের কাজ সেগুলো সে হয়তো করে ফেলতেছে, সে হেঁটে চলে যাচ্ছে বা সবকিছু করতেছে, কিন্তু ধরো মানে ধরো একটা ভারী জিনিস উঠাইতে হবে, সে শুধু রাইট হ্যান্ড, আমরা নর্মালি কি করবো, 2 হাত দিয়ে জিনিসটা উঠাবো না, তো সে গিয়ে শুধু রাইট হ্যান্ডটা ইউজ করবে, সে যে লেফট হ্যান্ডটাও ইউজ করে সেটাকে আরেকটু সহজ করতে পারে সেটা তার মাথায় কাজ করবে না। ম্যাম তাহলে যে আমরা বলি যে এটা কেউ যদি একজন বলে রাইট দেয় হ্যান্ডেড যে বা কেউ একজন লেফট হ্যান্ডেড, এই সমস্ত ব্যাপারগুলো কি ম্যাম এই ব্যাপারে না বুঝি নাই বাবা, জন্য আরেকবার বলো যে এক পাশের বেজাল গ্যাংলিয়া বেশি অ্যাক্টিভ? এই জিনিসটা আবার বলো একটু, বুঝি নাই। ম্যাম ওই যে আমরা ম্যাম ডান হাতি বা বাঁ হাতি আচ্ছা এরকম আচ্ছা, ব্যাপার আছে ডান না? হাতি বা বাম হাতি বেসাল, এটা মেইনলি কাজ করবে হচ্ছে সেরেব্রাল কর্টেক্স। হ্যাঁ, বারবার বলতেছি, হ্যাঁ সেরেব্রাল কর্টেক্স হচ্ছে মেইন, আর ওর কাজগুলাকে সাহায্য করে বা ওর কাজগুলাকে অনেক বেশি ফাইন করে হচ্ছে গিয়ে বাকি জিনিসগুলো, ঠিক আছে? তো একজন বাম হাতি হবে না ডান হাতি হবে সেটা ডিপেন্ড করে সেরেব্রাল হেমিস্ফিয়ারের উপর। কে রাইট ডমিনেন্ট সেরেব্রাল হেমিস্ফিয়ার যদি কারো থাকে সে বাম হাতি হবে, আর লেফট ডমিনেন্ট সেরেব্রাল হেমিস্ফিয়ার যদি কারো থাকে সে ডান হাতি হবে। বুঝে গেছে ব্যাপারটা? জি ম্যাম। আচ্ছা, অ্যাবনর্মাল ফাংশন ইন দ্য পুটামেন সার্কিট, একটু আগে বলছিলাম না প্রত্যেকটা নিউক্লিয়াসের আলাদা আলাদা সার্কিট আছে। পুটামেন সার্কিটে যদি কোনো অ্যাবনর্মালিটি হয় তখন সেটাকে আমরা 3টা ভাগে বা 3টা অ্যাবনর্মালিটি যে বলি, অ্যাথেটোসিস, হেমিবেলিসমাস এন্ড কোরিয়া। এই তিনটাই হচ্ছে মুভমেন্ট ডিসঅর্ডার। হ্যাঁ, কোনটা আসলে কি একটা ছোট্ট ভিডিও আছে আমি তোমাদের গ্রুপে পাঠাই দিব, তোমরা একটু দেখে নিও, যদি দেখো তাহলে বুঝবা আসলে কি জিনিস। যেমন কি বলবো এটাকে, অ্যাথেটোসিস যদি বলি, হ্যাঁ অ্যাথেটোসিস মানে কি, মানে কি বলবো এটাকে, বইয়ের ভাষায় যদি বলি এটা হচ্ছে কন্টিনিউয়াস রাইটিং মুভমেন্ট। হ্যাঁ, একজনের হাতটা সারাক্ষণ এমন ভাবে নড়তে থাকবে যে তুমি কিছু লিখতে গেলে যেভাবে তোমার হাত নড়ে, দেখা যাবে কোনো কিছু সে লিখতেছে না কিন্তু তার হাতটা বারবার নড়তেছে, এটাকে বলে হচ্ছে অ্যাথেটোসিস। আর হেমিবেলিসমাস, যেটা হেমিবেলিসমাসকে বলা হয় যে মানে ডান্সিং মুভমেন্ট, তার হোল বডি বা হচ্ছে গিয়ে মানে একটা লিম্ব এমন ভাবে, মানে মানুষ নাচ করার সময় যেভাবে হেলে দুলে নাচে, দেখা যাবে সে হেঁটে যাচ্ছে কিন্তু তার লিম্ব গুলার মুভমেন্ট দেখে তোমার হঠাৎ করে মনে হবে কি ব্যাপার, লোকটা এভাবে নাচতেছে কেন। তারপরে তুমি যেহেতু ডক্টর একটু করে খেয়াল করলে তুমি যে সাইন বা সিমটমটা পাবা সেটাই হচ্ছে কি হেমিবেলিসমাস। তারপরে হচ্ছে গিয়ে কোরিয়া, এটা কোরিয়াটাকে কি বলবো তোমার তো হেমিবেলিসমাস কি বলছিলাম, একটা লিম্ব, একটা এন্টায়ার লিম্বের মুভমেন্ট। আর তোমার কোরিয়াটা হচ্ছে আসলে হাত বা ফেসের একটা ফ্লিকারিং মুভমেন্ট, যে চুপচাপ বসে আছে হঠাৎ করে মাথায় একটা ঝাঁকি দিল, হঠাৎ করে হাতে একটা ঝাঁকি দিল, এটাকে বলবে কোরিয়া। ওই ভিডিওটা তোমরা দেখলে মানে
কোনটা কি মুভমেন্ট, এই জিনিসগুলো একটু ক্লিয়ার হবে। এগুলো যদিও ফিফথ ইয়ারের পড়া বা ক্লিনিক্যাল রিলেটেড পড়া, তাও এখন দেখলে তোমাদের মজা লাগবে, ইন্টারেস্ট পাবা আর কি। আচ্ছা, এখানে আবার সেই একই কথাগুলা যেগুলো এতক্ষণ বললাম, কোন নিউক্লিয়াসে কি হইলে কি হয় হ্যান ত্যান এসব পড়ে নিও, কোনো সমস্যা নেই। মনে না থাকলেও খুব একটা সমস্যা নেই, কারণ এগুলো তোমাদের ওইভাবে জিজ্ঞেস করবে না বা ধরবে না। যদি কাউকে অনার্স মার্ক দিতে চায় তখন হয়তো জিজ্ঞেস করতে পারে, তখন অনার্স মার্ক পাওয়ার কোশ্চেন এগুলা। আচ্ছা, তোমাদের এই রিলেটেড যে কোশ্চেনটা মেইনলি আসে সেটা আসলে হচ্ছে পার্কিনসন্স ডিজিজ, খুব কমন। তোমরা যারা এখানে আছো তাদের ঘরে যে ধরো বৃদ্ধ দাদা নানা অথবা যদি কারো ফুপা চাচা বয়স্ক থেকে থাকে, অনেকেরই দেখবা পার্কিনসন্স ডিজিজ আছে। তো সেটার একটা শর্ট নোট তোমাদের আসে বা ভাইভাতেও জিজ্ঞেস করতে পারে পার্কিনসন্স ডিজিজ, ওইটা আমরা একটু পরে পড়বো। আচ্ছা, নিউরোট্রান্সমিটার সাবস্টেন্স, এই বেসাল গ্যাংলিয়ার যতগুলো নিউক্লিয়াস করলাম সেই নিউক্লিয়াস গুলা অ্যাক্টিভিটির সাথে কিছু নিউরোট্রান্সমিটার রিলেটেড। কি কি? মেইনলি হচ্ছে ডোপামিন, আর কি থাকতে পারে? গাবা থাকতে পারে, গামা অ্যামাইনো বিউটারিক অ্যাসিড থাকতে পারে, আর কি থাকতে পারে? অ্যাসিটাইল কোলাইন থাকতে পারে। এটা হচ্ছে তিনটা মেইনলি, আরো অনেকগুলাই থাকে, নরএপিনেফ্রিন, সেরোটোনিন, এনকেফালিন। কি কি নিউরোট্রান্সমিটার বেসাল গ্যাংলিয়ার নিউক্লিয়াসের অ্যাক্টিভিটির সাথে রিলেটেড, মানে গুড টু নো, নাইস টু নো আর কি। এরপর হচ্ছে পার্কিনসন্স ডিজিজ। পার্কিনসন্স ডিজিজের বারবার বলে রাখতেছি, শর্ট নোট আসে। পার্কিনসন্স ডিজিজ তোমরা এই জিনিসটা মনে রাখবা, ডোপামিন নিউরোট্রান্সমিটারের সাথে রিলেটেড। কোনো কারণে যদি ডোপামিনার্জিক যেই সেলগুলো আছে ওটা ডিস্ট্রয় হয়ে যায়, তখন সেখান থেকে ডোপামিন সিক্রেট হতে পারে না, অথবা যদি পাথওয়ের কোনো সমস্যা থাকে, ডোপামিনটা আর কর্ডেট নিউক্লিয়াস বা পুটামেন নিউক্লিয়াসে যেতে পারে না, তখন আহ, আহ, তখন এই ডোপামিনটা আসলে একটা ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করে আর কি। হ্যাঁ, ওরা গিয়ে কর্ডেট বা পুটামেন নিউক্লিয়াস গুলাকে, ওদের অ্যাক্টিভিটি গুলাকে ওই তোমাদের রিলিজ ফেনোমেননের মতো আর কি কমায় রাখে। হ্যাঁ, তো কোনো কারণে যদি ডোপামিন ওদের এখানে যেতে না পারে, তখন কর্ডেট বা পুটামেন নিউক্লিয়াসের অ্যাক্টিভিটি অনেক এক্সাজারেট করে। তখন কি হয়, মাসেলের দেখা যায় রিজিডিটি দেখা দেয়। রিজিডিটি যদি দেয় তখন দেখা যায় যে তোমার ডিজায়ার্ড মুভমেন্ট গুলা করতে পারে না, মুভমেন্ট গুলা কমে যায়। আর হচ্ছে গিয়ে ওই অ্যাবনর্মালিটি অফ মুভমেন্টের সাথে যোগ হয় ট্রেমর। এই তিনটা সাইনকে একসাথে ট্রায়াড বলে। হ্যাঁ, পার্কিনসন্স ডিজিজের ট্রায়াড কি কি বললাম? রিজিডিটি, ব্র্যাডিকাইনেসিয়া আর ট্রেমর। এই তিনটা হচ্ছে গিয়ে ট্রায়াড। ভাইভাতে তোমাদেরকে জিজ্ঞেস করে, হ্যাঁ, পার্কিনসন্স ডিজিজের ট্রায়াড কি কি আছে বলতে পারবা? তখন এই ট্রায়াডটার নাম তোমাদেরকে বলতে হবে। ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে আরো বইয়ে আরো অনেক কিছুই আছে, কিন্তু মেইনলি হচ্ছে এই তিনটা তোমরা বলবা, রিজিডিটি, ট্রেমর আর হচ্ছে গিয়ে কাইনেসিয়া। আচ্ছা, যেহেতু আমরা ফিজিওলজি পড়তেছি, আমাদের জন্য এইটুকুই যথেষ্ট। হ্যাঁ, পার্কিনসন্স ডিজিজের সবচেয়ে মজার জিনিস কি জানো? সেটা হচ্ছে তুমি যদি চেম্বার করো, তখন তুমি তোমার চেয়ারে বসে আছো, পেশেন্ট যখন দরজা দিয়ে ঢুকবে তখনই তুমি সেটা ডায়াগনোসিস করে ফেলতে পারবা। আরেকটা আমরা পড়ছিলাম না, ওভার দা ফোন ডায়াগনোসিস করা যায়, সেটা কি ডিজিজ ছিল? হাইপোথাইরয়েডিজম। ভেরি গুড। ওভার দা ফোন ডায়াগনোসিস করা যাবে হচ্ছে হাইপোথাইরয়েডিজম, আর হচ্ছে খুব দূর হার্শনেস অফ থেকে, ভয়েস দিয়ে। হ্যাঁ ভেরি গুড ভেরি গুড। আর দূর থেকে দেখেই পেশেন্টের আরেকটা যে ডিজিজ ডায়াগনোস করা যায় সেটা হচ্ছে পার্কিনসন্স ডিজিজ। হ্যাঁ, তোমরা কি কখনো পার্কিনসন্স ডিজিজ দেখছো? ম্যাম আমি দেখছি মনে হয়। কিরকম হয়? ম্যাম সবসময় কাঁপে আর কি পেশেন্ট। হ্যাঁ, পেশেন্ট কাঁপে, তারপরে হাঁটার সময়ও কাঁপে বা সব সময় মোটামুটি আমার কাঁপতে হাঁটার সময় থাকে। ম্যাম মানে মানে চলতে শুরু ইচ্ছা করে বাট মানে পারে না আর কি, হঠাৎ মানে পা হ্যাঁ গুলা হ্যাঁ আসে বা মানে হ্যাঁ শুরু করতে পারে না আর কি। হ্যাঁ। মানে ধরো সে হাঁটা ম্যাডাম, ওটা শুরু মির্গি করতে রোগী না? চাচ্ছে, না মৃগী রোগী না বাবা, না মৃগী মেগি না, রোগী না এটা। ওইটা হচ্ছে এপিলেপসি, ওইটা আলাদা। ম্যাম হ্যাঁ, দেখা যাচ্ছে যে দেহের উপরের অংশটা ম্যাম যে সামনের দিকে ঝুঁকে পেতেছে বাট আপনার পা গুলা সামনে দিতে পারতেছে না, এরকম হয় আর কি।
হ্যাঁ হ্যাঁ, সে ছোট ছোট স্টেপে হাঁটে, হ্যাঁ দেখা যাবে মানে অনেকটা কার্টুন যেভাবে হাঁটে না ওইরকম হাতগুলা গুটাই এভাবে ফুটফুট ফুটফুট করে হেঁটে চলে যাচ্ছে। তারপরে ধরো মানে সে চেম্বারে ঢুকবে, ও সামনে চেয়ার দেখতেছে, ওর উচিত চেয়ারের এখানে এসে থেমে যাওয়া, কিন্তু সেই চেয়ারের এখানে না থেমে আরেকটু আগায় গেল, তারপরে আবার আরেকটু পিছায় এসে ও চেয়ারে বসবে, এরকম টাইপ আর কি। তো তোমরা মানে ওয়ার্ডে গেলে ইনশাল্লাহ দেখবা, বা আত্মীয় স্বজনের মধ্যেও দেখবা। আমাদের ফিজিওলজি পড়া এইটুকুই। আরেকটু যদি বেশি জানতে চাই তো আমরা এটা ট্রিটমেন্ট আমরা তাহলে কিভাবে করতে পারি, পার্কিনসন্স ডিজিজের ট্রিটমেন্ট? বাইরে দিয়ে ডোপামিন দিলে। ভেরি গুড, বাইরে থেকে আমরা ডোপামিন যদি দিই, যেহেতু আমাদের ডোপামিনের সমস্যা, হয় ডোপামিন ডেফিসিয়েন্সি অথবা পাথরের সমস্যা, তাই ডোপামিন দিলেই এটা ট্রিটমেন্ট করা যাবে। এখন আমরা যদি বাইরে থেকে ডোপামিন দেই, আমাদের যে আবার একটা ব্লাড ব্রেন ব্যারিয়ার আছে বুঝছো, সেটা ক্রস করে ডোপামিন আবার ব্রেনের ভিতরে ম্যাডাম যেতে ডোপামিন পারে। রিসেপ্টরে যদি প্রবলেম হয় সেক্ষেত্রে কি করা হবে ডোপামিন নিউরোট্রান্সমিটারের জন্য? রিসেপ্টরের প্রবলেম হইলে সমস্যা হতে পারে, কিন্তু আসলে মানে নর্মালি মনে হয় রিসেপ্টরের প্রবলেম হয় না, এটা নিয়ে বই আসলে কিছু লেখা নেই, কিন্তু থিওরিটিক্যালি তো হইতেই পারে, তাই না? আচ্ছা, যাই হোক, তো নর্মাল যে ডোপামিনটা আছে সেটা যদি আমরা দেই সেটা আসলে ব্রেইনে এন্টার করতে পারে না, সেই জন্য দেয়া হয় হচ্ছে এল ডোপা বা লেভোডোপা, ডোপামিনের একটা কি বলে আইসোমার, ঠিক আছে? তো সেটা যদিও খুব বেশি না কিন্তু মোটামুটি টাইপের, সেটা ব্রেইনে এন্টার করতে পারে। তো তখন ডোপামিন গিয়ে তার ডিজায়ার্ড ফাংশন গুলো করে, আর আশা করা যায় তখন আর কোনো ধরনের ইয়ে হয় না, মানে পার্কিনসনের যে সিমটম গুলো আছে সেগুলো আসলে রিডিউস হয়ে যায়। এই ডোপামিন দিয়ে যখন পার্কিনসনিজমকে ট্রিট করা হয় তখন আবার আরেকটা সাইড ইফেক্ট দেখা দিতে পারে, হ্যাঁ, সেটা হচ্ছে কি সিজোফ্রেনিয়া। সিজোফ্রেনিয়ার নাম শুনেছো? জি ভুলে ম্যাম, ওই যাওয়া। তো সাইকোপ্যাথি যে। হ্যাঁ, মানে সবকিছুকে ভয় পায়, অ্যাবনর্মাল মানে হ্যালুসিনেশন হয়, অডিটরি হ্যালুসিনেশন বা ভিজুয়াল হ্যালুসিনেশন, সবসময় মনে হয় কেউ কানের কাছে এসে কথা বলতেছে, বা সে দেখতে পাচ্ছে কেউ তাকে মারতে আসতেছে, মানে সে সবসময় খুব ভীত থাকে, ম্যাম একটা হ্যাঁ। গল্পে পড়ছিলাম এরকম সিজোফ্রেনিক একটা রোগী হচ্ছে এরকম গাছের ডালে উঠে বসেছিল। আচ্ছা, খুব ভালো। ওই মুভি মনে টুভিও হচ্ছিল তো যে হয় সব হ্যাঁ। সিনেমার মধ্যে তো হ্যাঁ ম্যাম ওকে কেউ একজন ডাকছে উপর থেকে, এরকম মনে হচ্ছে ও এরকম গাছের ডালে উঠে বসে আছে, মনে হচ্ছে যে ওকে কেউ ডাকছে ওখানে এরকম। হ্যাঁ, তো ওইরকম আর কি। যে এটা হচ্ছে তোমার ডোপামিনের একটা সাইড ইফেক্ট, এক্সেসিভ ডোপামিন থেকে বা অ্যাবনর্মাল ডোপামিন থেকে সিজোফ্রেনিক সিমটম ডেভেলপ করতে পারে, হ্যাঁ। তো এই যেটা এরকম তোমাদের, মনে হওয়ার কারণ কি? হ্যাঁ বুঝি নাই বাবা, এরকম কথা কেন মনে কেটে হয় এই যে কেউ ডাকতেছে? ব্রেইনের অ্যাবনর্মাল অ্যাক্টিভিটি শুনে আমি তো আমরা যে ল অফ প্রজেকশন পড়ছি না, সেটাতে কি ছিল যে পাথের যে কোনো একটা জায়গায় স্টিমুলেটেড হলে আমাদের মনে হয় যে সেন্সেশনটা রিসেপ্টর থেকে আসতেছে, হ্যাঁ। তো এখন ওই ধরনের ফ্যান্টম পেশেন্টের, হ্যাঁ ওই ধরনের ফ্যান্টম স্লিপ পেশেন্টের, টাইপের ম্যাম। হ্যাঁ অনেকটা ওইরকম। এই ধরনের পেশেন্টের হয় কি, ধরো অ্যাবনর্মাল নিউরোট্রান্সমিটারের জন্য ওর অডিটরি এরিয়াটা স্টিমুলেটেড হইলো, হ্যাঁ। তো অডিটরি এরিয়াটা স্টিমুলেটেড হইলে ও অ্যাবনর্মাল সাউন্ড শুনতে পাইলো, ঠিক আছে। তখন ওর মনে হবে কি এটা কোন একটা রিসেপ্টর থেকে আসে। রিসেপ্টর মানে কি, যদি সাউন্ডের কথা চিন্তা করি, আমি কোনো একটা কিছু শুনতে পেলাম, তাহলে মনে হয় না যে আশেপাশে কেউ কথা বলতেছে। তো তখন আশেপাশে কেউ না থাকলেও ওর মনে হবে যে আশেপাশে কেউ আছে, সে কথা বলতেছে। ধরো আমাদের ভিজুয়াল এরিয়াটা স্টিমুলেটেড হলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা অন্য কোনো বা নিউরো ট্রান্সমিটার দিয়ে, তখন আমাদের কি হয়, নর্মালি আমরা কোনো কিছু দেখি কখন, যখন আমাদের সামনে কিছু থাকে, তাই না? কিন্তু যদি আমাদের ভিজুয়াল এরিয়াটা স্টিমুলেটেড হয় তখন সামনে কিছু না থাকলেও আমার মনে হবে যে সামনে কিছু আছে, এই জিনিসগুলো আর কি। যাই হোক, তোমরা নিশ্চয়ই আরো ডিটেল পড়বা আরো বড় হইলে।
এখন এইটুকুই যথেষ্ট। হ্যাঁ, আচ্ছা, এরপর হচ্ছে কি লিম্বিক সিস্টেম। লিম্বিক মানে কি? লিম্বিক মানে হচ্ছে বর্ডার। হ্যাঁ, তোমাদের লেকচার ক্লাস হচ্ছে না? লেকচার ক্লাস হয়েছে তোমাদের? এই আইটেমের লেকচার ক্লাস কে নিয়েছে? ম্যাম লিম্বিক সিস্টেম বলছিল যে অ্যানাটমিতে পড়াইবো নাকি, এর জন্য পড়াইনি। কে নিয়েছে ক্লাস? ক্লাস কে নিয়েছে? কোন ম্যাডাম নিয়েছে? তোমাদের ভাগ্য ভালো যে ফিজিওলজিতে সব ম্যাডাম, তাহলে তো তোমরা এটাও বলতে পারতা না যে তোমাদের ক্লাস স্যার নিছে নাকি ম্যাডাম নিছে। ম্যাম ফিজিওলজিতে ম্যাম মায়ের ডিপার্টমেন্ট। একটু বেশি হয়ে গেল না? আচ্ছা, ভালো, মায়ের ডিপার্টমেন্ট বলা ভালো, কিন্তু পড়তে হবে। হ্যাঁ, না পড়াশোনা করে মায়ের ডিপার্টমেন্ট বলে বলে পার পাওয়া যাবে না। তোমরা কি তোমাদের লেকচারার ম্যাডামদের নাম জানো? যারা তোমাদের লেকচার নেয়, জানো, চিনো? কয়েকজনের নাম বলো একটু শুনি। কেন তোমাদের তো পাওয়ার পয়েন্ট দিয়ে ক্লাস হয়, অনলাইন ক্লাস হলেও তো পাওয়ার পয়েন্ট দিয়ে ক্লাস হয়, এখানে তো সবার নাম লেখা থাকে, থাকে না? প্রথমে দিলরুবা ম্যাম। কয়েক- হ্যাঁ হ্যাঁ দিলরুবা ম্যাম মানে হেড অফ দ্য ফিজিওলজি ডিপার্টমেন্ট। হ্যাঁ, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, ভেরি গুড, বলতে পারছো নাম। আর তারপর শারমিন আক্তার, ডক্টর শারমিন আক্তার। শারমিন নাহার। আর শারমিন নাহা। আর তারপর ডক্টর শামিমা আক্তার। শাইমা আক্তার ম্যাডাম চলে গেছে। আচ্ছা, ম্যাম আর দুইজন দুইজন একজন কাজী শামিমা আক্তার আর একজন হচ্ছে দুইজনই শামিমা। চলে গেছে বাবা, কোনো খবরই রাখো না, ও দুইজনই চলে গেছে। একজন রিটায়ারমেন্টে গেছে আর একজন প্রমোশন পেয়ে গাজীপুর মেডিকেলে চলে গেছে। আর তোমাদের নতুন একজন ম্যাডাম আসছে। আমার মেয়ে বাচ্চাগুলা কোনো কথাই বলে না। ফাবিহা, তুমি কি জানো কে কে আছে ম্যাডাম তোমাদের? ডক্টর তাহমিনা আক্তার ম্যাম। হ্যাঁ, আমিও আছি। ফাবিহা, তুমি কি আছো আমাদের সাথে? ইয়েস ম্যাম, আছি। তুমি কি তোমার ম্যাডামদের নাম বলতে পারো, কে কে আছেন? ম্যাম ও যে কয়টা বলছে আমি সে কয়টাই ঠিক জানি। আচ্ছা, ও কোন কয়টা বলছে একটু শুনি তো, আবার তুমি রিপিট করো তো। ফার্স্টটা ম্যাম হচ্ছে গিয়ে দিলরুবা ম্যাম হচ্ছে গিয়ে হেড অফ দ্য ডিপার্টমেন্ট। তারপর হচ্ছে গিয়ে ম্যাম আম কি বলে আমি শুনছি আমি আমার এখন মরে যেতে ইচ্ছা করতেছে। আচ্ছা, তোমাদের সবচেয়ে স্টুডেন্ট ফ্রেন্ডলি ম্যাডামটা কে, নাম জানো ওনার? স্টুডেন্টদের যে কোনো সমস্যা হলে তোমরা ওনার কাছে দৌড়ায় যাও, উনি খুব সুন্দর সলিউশন দেয়। ও মানে ওই যে মা ডিপার্টমেন্ট বললা না, ওই মা ডিপার্টমেন্টের আসলেই যে মা, ওনার নাম জানো? না ম্যাম। শাহানারা ম্যাডামের ক্লাস করেছো কখনো? শাহানারা ইয়াসমিন। ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। স্টুডেন্টদের, এমবিবিএস স্টুডেন্টদের ব্যাপার স্যাপার গুলো আসলে উনিই দেখে, তোমাদের সব প্রবলেম টবলেম উনিই সলভ করে, কিন্তু তোমরা তো চিনোই না ওনাকে। ম্যাম কলেজ খোলা নাই তো আসলে এই জন্য হয়তো বা।
এটাও একটা কজ। অবশ্য চেনারই বা দরকার কি, মানে কি নামে না কাজে পরিচয়, তোমরা ক্লাস করতেছো বুঝলেই হইলো। আচ্ছা, লিম্বিক সিস্টেম তাহলে বলতেছো লেকচার হয় নাই, যে লেকচার নেওয়ার কথা ছিল সে বলছে অ্যানাটমিতে পড়াবে, ব্যাস এই। আচ্ছা, লিম্বিক শব্দটার মানে হচ্ছে বর্ডার। তোমার ব্রেইনের যে বেজাল রিজিয়নে আছে, বেজাল রিজিয়নটা আছে, সেখানকার যে বর্ডার স্ট্রাকচার গুলা, সেগুলো সবগুলা নিয়েই হচ্ছে লিম্বিক সিস্টেম, ঠিক আছে? আর লিম্বিক সিস্টেম হচ্ছে গিয়ে তোমার নিউরোনাল সার্কিট, পুরো একটা নিউরোনাল সার্কিট, যেটা ইমোশনাল বিহেভিয়ার এন্ড মোটিভেশনাল ড্রাইভটাকে কন্ট্রোল করে। ইমোশনাল বিহেভিয়ার, ভেজিটেটিভ সিস্টেম ম্যাডাম, ভেজিটেটিভ সিস্টেম। হ্যাঁ, ভেজিটেটিভ সিস্টেমটা তো হচ্ছে গিয়ে আবার তোমার হাইপোথ্যালামাসের ফাংশন, ঠিক আছে? হাইপোথ্যালামাস লিম্বিক সিস্টেমের পার্ট না ম্যাডাম? হাইপোথ্যালামাসও ভেজিটেটিভ সিস্টেমের পার্ট, বা হাইপোথ্যালামাসেরও ভেজিটেটিভ ফাংশন আছে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এটাও ভেজিটেটিভ সিস্টেম, ঠিক আছে, নো প্রবলেম। আচ্ছা, ফার্স্টে এই ছবিটা দেখো, এই ছবিটা হচ্ছে গিয়ে অনেক গ্রস। এই যে এখানে যে ডার্ক পিঙ্ক এরিয়াটা, এই এরিয়ার বিভিন্ন নিউরোনাল সার্কিটই আসলে আমরা লিম্বিক সিস্টেম বলে থাকি। হ্যাঁ, ডার্ক পিঙ্ক যে এরিয়াটা, এখানে নাম টাম আছে, কোনটা কি ওটা খুবই জটিল ব্যাপার স্যাপার, তোমরা দেখে নিও। এমনি জানার জন্য দেখা, আর কিছু না, মুখস্থ করতে হবে না, কিছু করতে হবে না। আচ্ছা, এইবার আমরা এই ছবিটা দেখি, হ্যাঁ, যেটা ডায়াগ্রামেটিক ছবি। এখানে দেখা যাচ্ছে যে এরকম একটা রিং এর মতো স্ট্রাকচার, অনেকগুলো নিউক্লিয়াস কে সারাউন্ড করে আছে। এই জিনিসগুলাই আসলে মেইনলি লিম্বিক সিস্টেম। মাঝখানে হচ্ছে হাইপোথ্যালামাসের চারিদিকে দেখো যে হিপোক্যাম্পাস, এমিগডালা, তারপরে হচ্ছে সেপ্টাল এরিয়া, এই জিনিসগুলাই হচ্ছে গিয়ে আসলে লিম্বিক সিস্টেমের পার্টস। যেমন এই যে হিপোক্যাম্পাস জিনিসটা, আমরা বলি না লার্নিং এর সাথে হিপোক্যাম্পাস রিলেটেড, মানে আমাদের যে লার্নিং অ্যাক্টিভিটিটা সেটা আসলে হচ্ছে হিপোক্যাম্পাসের সাথে রিলেটেড। আরো জিনিসগুলো আমরা পড়বো আলাদা আলাদা করে। The major part of the limbic system is the hypothalamus with its related structure. ওই যে একটু আগে বললাম ভেজিটেটিভ ফাংশন, হাইপোথ্যালামাস, ওগুলাই আসলে সবকিছু মিলাই আসলে হচ্ছে কি এই লিম্বিক সিস্টেম। হ্যাঁ, হাইপোথ্যালামাস তো আরো গ্রস জিনিস, ওটা তোমাদের আলাদা আইটেম আছে না হাইপোথ্যালামাসের? জি ম্যাডাম, হয়ে গেছে, হাইপোথ্যালামাসের আইটেমটা হয়ে গেছে। আচ্ছা, হয়ে গেছে, তাহলে তো তোমরা অনেক কিছুই জানো। ওইটা আর কি মানে এই ভেজিটেটিভ পোর্শনটাই আসলে হচ্ছে লিম্বিক সিস্টেমের মধ্যে ডেসক্রাইব করা বা ডিসকাশন করা, আর হচ্ছে বাকি যে মেজর ফাংশন গুলো ওগুলো আলাদা করে হাইপোথ্যালামাসে। আচ্ছা, লিম্বিক সিস্টেমের একটা মেইন ফাংশন হচ্ছে রিওয়ার্ড এন্ড পানিশমেন্ট। রিওয়ার্ড এন্ড পানিশমেন্ট বলতে কি বুঝো? মানে কাউকে যদি মোটিভেট করতে হয় তাহলে দুইটা ওয়েতে করা যায়, তাই না? একটা হচ্ছে তাকে রিওয়ার্ড দিয়ে, আর একটা হচ্ছে তাকে পানিশমেন্ট দিয়ে, তাই না? যে যেমন তোমাদের আইটেম যদি নেই, এরকম যদি হতো, আমি তোমাদের বলতাম যে যে আইটেমে 10-এ 10 পাবে, তার জন্য একটা গিফট আছে, তাহলে তোমরা অনেক বেশি আগ্রহ নিয়ে পড়তে, তাই না? অথবা যদি বলতাম যে আইটেমে 6-এর নিচে পাবে, তাকে তাকে লাস্ট 10 ইয়ার্স এর সব কোশ্চেন লিখে জমা দিতে হবে, তাইলেও তোমরা ভয়ে ভয়ে পড়ে মোটিভেটেড হতে আর কি, তাহলে ভালো করে আইটেম দিতে, যেন আইটেমে খারাপ না করো, বা হচ্ছে রিওয়ার্ডটা পাওয়ার জন্য ভালো করে পড়তে, যেন আইটেমটা ভালো করো। তো এই যে রিওয়ার্ডের যে সেন্সেশন বা পানিশমেন্টের যে সেন্সেশন, এগুলোই হচ্ছে কি লিম্বিক সিস্টেম। তোমরা বই খুললে দেখবা একটা বানরের উপর এক্সপেরিমেন্ট করা হয়েছে। হ্যাঁ, এক্সটার্নালি ব্রেইনের কিছু পোর্শনকে স্টিমুলেটেড করলে
বলা হচ্ছে যে সেটা হচ্ছে রিওয়ার্ড সেন্সেশন হয়, আর অন্য কিছু এরিয়াকে স্টিমুলেটেড করলে সেটাতে তোমার পানিশমেন্ট সেন্সেশন হয়। তো যেটাতে রিওয়ার্ড সেন্সেশন হয়, এক্সপেরিমেন্টাল এনিমেল গুলা করে কি সেই সেন্সেশনটা বারবার নেয়ার জন্য, বা যেহেতু ওর ভালো লাগতেছে, ডিভাইসকেও বারবার নাড়াবে বা যেন সেই এরিয়াটা স্টিমুলেটেড হয় সেটার জন্য সে মানে অ্যাক্টিভিটি দেখাবে। আর যে এরিয়াটা তোমার পানিশমেন্ট এরিয়া, ওইটা স্টিমুলেশনের সাথে তোমার টেরর, পেইন, ফিয়ার এই জিনিসগুলো রিলেটেড। তো যেই ডিভাইসটার মুভমেন্টে ওর পানিশমেন্ট এরিয়াটা মুভ মানে স্টিমুলেটেড হয়, দেখা যাবে সে ওই ডিভাইসটা আর নাড়ায় না। মানে বইয়ে আছে, যদি সময় পাও তাহলে একটু দেখে নিও বা পড়ে নিও, আর নাইলে অত দরকার নাই। লিম্বিক সিস্টেমের এই ফাংশন আসলে এই ফাংশনটাই বলবো আর কি। আর ব্রেইনের স্পেসিফিক কোন এরিয়াটা যদি রিওয়ার্ড এরিয়া জিজ্ঞেস করবে না তোমাদের, তাও একটু আর কি জেনে রাখা ভালো। এটা হচ্ছে তোমার মিডিয়াল, ল্যাটারাল এন্ড ভেন্ট্রোমিডিয়াল নিউক্লিয়াই অফ দ্য হাইপোথ্যালামাস, এটাকে বলা হয় আসলে রিওয়ার্ড এরিয়া। আর পানিশমেন্ট এরিয়া বলা হচ্ছে সেন্ট্রাল গ্রে এরিয়া সারাউন্ডিং দ্য অ্যাকুইডাক্ট অফ সিলভিয়াস ইন দ্য মেসেনকেফালন and periventricular zone of hypothalamus and thalamus। এগুলো খুব কঠিন কঠিন ব্যাপার, আমার নিজেরই মনে থাকে না, দেখে দেখে বলতে হয়। নাইস টু নো। আচ্ছা, স্পেসিফিক ফাংশন অফ আদার পার্টস অফ দ্য লিম্বিক সিস্টেম যদি বলি, ওই যে একটু আগে বলছিলাম লার্নিং এর জন্য হিপোক্যাম্পাস, তারপরে অ্যামিগডালা সিম টু বি বিহেভিয়ারাল অ্যাওয়ারনেস এরিয়াস দ্যাট অপারেট এট এ সাব সেমি কনসিয়াস লেভেল। লিম্বিক কর্টেক্স আছে, সেটা ফাংশন as transitional zone through which signals are transmitted from the remainder of the brain cortex into the limbic system and also in the opposite direction। আর মেইন ফাংশন যে দুটা সেটা হচ্ছে কন্ট্রোলস ইমোশন এন্ড বিহেভিয়ার আর কন্ট্রোল সেক্সুয়াল বিহেভিয়ার। তাহলে তোমাদের যদি লিম্বিক সিস্টেম আসে তাহলে তো মানে লিম্বিক সিস্টেম জিনিসটা কি, এর পার্টস কি কি এটা একটু বলতে হবে, আর এই 4-5টা ফাংশন যদি বলতে পারো তাইলে। সরি, তোমাদের ইমোশন নিয়ে শর্ট নোট আসতে পারে। হ্যাঁ, ইমোশন কি জিনিস সেটা হচ্ছে সাবজেক্টিভ কনসিয়াস এক্সপিরিয়েন্স ক্যারেক্টারাইজড বাই psychophysiological expression, biological reaction and mental states। ইমোশনের কম্পোনেন্ট কি আছে? কগনিশন, অ্যাফেকশন এন্ড কোনেশন। কগনিশন কি একটু আগেই তো আমরা বলছিলাম, মনে আছে? জি ম্যাম। কগনিশন হচ্ছে কোনো একটা অকারেন্স যদি হয় সেটাকে রিয়েলাইজ করতে পারাটাই হচ্ছে কগনিশন। এফেকশন হচ্ছে সেই অনুযায়ী তোমার যেই এক্সপ্রেশন সেটা হচ্ছে এফেকশন, আর কোনেশন হচ্ছে সেই অনুযায়ী তুমি যেই স্টেপটা নিবা সেটা হচ্ছে কোনেশন। এটা একটা এক্সাম্পল, যদি কোথাও বোম ব্লাস্ট হয় তাহলে তুমি সেটাকে কগনাইজ করবা, হ্যাঁ এটা তো একটা বোম ব্লাস্টিং, এটা আমার জন্য হার্মফুল, এটা যে তুমি বুঝতে পারলা এটাই হচ্ছে কগনিশন। এফেকশন হচ্ছে কি তুমি খুব ভয় পাইলা যে এটা তো আমার জন্য হার্মফুল, আমার এটা খুব ক্ষতি করতে পারে, তুমি অনেক এনশিয়াস হয়ে গেলা, অনেক বেশি ফিয়ার হইলো তোমার, এটাই হচ্ছে এফেকশন। আর এখন সেই ফিয়ার থেকে বা এনশিয়াসনেস থেকে তুমি একটা সেফ শেল্টার খুঁজবা, হয় তুমি ঘরে চলে যাবা অথবা দেখবা যে আশেপাশে নিরাপদ কোন জায়গা আছে সেখানে চলে যাও, সেটাই হচ্ছে কোনেশন। এই সবগুলা মিলাই আসে আসলে ইমোশন। হ্যাঁ, ওই দেখো আবার সেই ঘুরে ফিরে কিন্তু বেসাল গ্যাংলিয়ার মতোই কথাবার্তা চলে আসতেছে। মানে কি এই সবগুলা স্ট্রাকচারই মোটামুটি একই কাজ করে, একই, একজন আরেকজনের উপর ডিপেন্ডেন্ট, একা কেউ কাজ করতে পারে না, সবাই মিলেমিশে কাজ করে।
তো লিম্বিক সিস্টেমে এই পর্যন্তই মনে হয় এনাফ, এর চেয়ে বেশি কিছু আর মনে হয় না লাগবে। হ্যাঁ, এরপর হচ্ছে সেরেব্রোস্পাইনাল ফ্লুইড সিস্টেম, সিএসএফ। সিএসএফ নিয়ে কারো কোনো আইডিয়া আছে কি জিনিস? ম্যাম ব্রেইনের প্রোটেক্টিভ আর নিউট্রিশনাল সাপ্লাই ফ্লুইড, যেটা ম্যাম করোইড প্লেক্সাস থেকে তৈরি হয় এবং ম্যাম ভেন্ট্রিকলস এর ভিতর দিয়ে সার্কুলেট করে। ভেরি গুড। সেরেব্রোস্পাইনাল ফ্লুইড হচ্ছে একটা স্পেশালাইজড, তোমরা ইয়ে পড়ছো না ইসিএফ, এক্সট্রাসেলুলার ফ্লুইড? ইয়েস ম্যাম। সেখানেও যে অনেক ওটা কোন ভাগের মধ্যে ছিল? সাইনোভিয়াল ফ্লুইড, সেরেব্রোস্পাইনাল ফ্লুইড, এটা কোন ভাগের মধ্যে ছিল? এসটিএফ এর মধ্যে ma'am। মানে ইসিএফ এর কোন পোর্শন? ইসিএফ এর আর অনেক ভাগ আছে না, একটা হচ্ছে প্লাজমা, একটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, আর একটা কি ম্যাম ট্রান্সসেলুলার ফ্লুইড। ট্রান্সসেলুলার ফ্লুইড। ট্রান্সসেলুলার ফ্লুইড এটা একটা কনফাইন্ড স্পেসের মধ্যে থাকতেছে, সেই কনফাইন্ড স্পেসের বাইরে কিন্তু ও যায় না। হ্যাঁ, ওইখানেই থাকে, ওইখানেই সার্কুলেট করে, ওইখানেই সিক্রেট হয়, ওইখানেই অ্যাবজর্পশন হয়। তাহলে সিক্রেশন হচ্ছে কোথায়? সেরেব্রোস্পাইনাল ফ্লুইড সিক্রেশন হচ্ছে কোত্থেকে? ম্যাম ভেন্ট্রিকলস আর করোইড প্লেক্সাস থেকে। Choroid plexus of lateral ventricles, আর ওদের অ্যাবজর্পশন হচ্ছে কোথায়? ম্যাম সেলগুলোর ভিতরে ম্যাম, নিউরনস এর ভিতরে। অ্যারাকনয়েড ভিলাই। হ্যাঁ, অ্যারাকনয়েড ভিলাই এর মধ্যে ওদের অ্যাবজর্পশন হচ্ছে। অ্যারাকনয়েড ভিলাই কি জিনিস? কতগুলো সাইনোসয়েডস, ঠিক আছে? আচ্ছা, এই যে সেরেব্রাল ক্যাভিটিটা আছে, সেই সেরেব্রাল ক্যাভিটির অ্যাজ এ হোল ক্যাপাসিটি হচ্ছে 1600 থেকে 1700 মিলিলিটার, আর এটার মধ্যে 150 মিলিলিটার হচ্ছে গিয়ে সেরেব্রোস্পাইনাল ফ্লুইড। সেরেব্রোস্পাইনাল ফ্লুইডের মেজর ফাংশন কি? কুশন ইফেক্ট। হ্যাঁ, এটা ব্রেইনটাকে চারিদিক থেকে ঘিরে রাখে, অ্যাজ ইফ ব্রেইনটা ফ্লোট করতেছে সেরেব্রোস্পাইনাল ফ্লুইডের উপর, আর এটার কারণে ও একটা প্রোটেক্টিভ, মানে বাইরের যে কোনো ধরনের প্রেসার জিনিসটাকে ও অ্যাবজর্ব করে ফেলে, ফলে সেই প্রেসারটা, আর যেহেতু ব্রেন একটা খুবই সফট ভিসেরা, সেটাকে প্রোটেক্ট করে। এই ছবিটা দেখো, এই ছবিটা থেকে যদি দেখো তাহলে বুঝবা যে কোত্থেকে সিক্রেট হচ্ছে, কোথায় সার্কুলেট হচ্ছে, কোথায় গিয়ে অ্যাবজর্ব হচ্ছে। হ্যাঁ, এই যে দেখো। আচ্ছা, আমাদের ব্রেইনের ভেন্ট্রিকল কয়টা? ম্যাম চারটা ভেন্ট্রিকল না? কি কি দুটো আছে? ল্যাটারাল, দুটো ল্যাটারাল ভেন্ট্রিকল, একটা ভেন্ট্রিকল, থার্ড একটা ভেন্ট্রিকল। হচ্ছে সেরিব্রাল অ্যাকুইডাক্টের সাথে থার্ড ভেন্ট্রিকল, আর একটা ম্যাম হচ্ছে ফোর্থ ভেন্ট্রিকল, যেটা ম্যাম Fourth মিড ventricle. হ্যাঁ, আচ্ছা, ভেরি গুড। তাহলে দুটো ল্যাটারাল ভেন্ট্রিকল, থার্ড ভেন্ট্রিকল, আর হচ্ছে ফোর্থ ভেন্ট্রিকল। এই ভেন্ট্রিকল গুলোর মধ্যে কি থাকে? করোইড প্লেক্সাস থাকে। করোইড প্লেক্সাস কি জিনিস? Ma'am, a specific type of cell that synthesize and secrete cerebrospinal fluid. আর ম্যাম ওখানে এপেন্ডাইমাল সেলস এর একটা লেয়ার থাকে, যেটা ম্যাম সেরিব্রোস্পাইনাল ফ্লুইড কে ডিস্ট্রিবিউট এবং সার্কুলেট করতে হেল্প করে। আর কেউ কিছু বলতে চাও? আচ্ছা, করোইড প্লেক্সাস হচ্ছে মেইনলি ব্লাড ভেসেল, ঠিক আছে? ল্যাটারাল ভেন্ট্রিকল থেকে কলিফ্লাওয়ার লাইক গ্রোথ করে উঠে, ওরা মেইনলি ব্লাড ভেসেল, আর ওদের একটা এপিথেলিয়াল কাভারিং থাকে, ঠিক আছে? তো এই ব্লাড ভেসেল গুলো থেকে মেইনলি সিক্রেট হচ্ছে সিএসএফ। তারপর সিক্রেশন হওয়ার পরে ওরা কি হয়, এই যে সার্কুলেট হচ্ছে কি হয়, ফোরামেন অফ মনরো, তারপরে সেখান থেকে কই চলে যাচ্ছে, এই যে অ্যাকুইডাক্ট অফ সিলভিয়াস, সেখান থেকে কই চলে যাচ্ছে, এই যে তোমার থার্ড ভেন্ট্রিকল, সেখান থেকে অ্যাকুইডাক্ট অফ সিলভিয়াস হয়ে কই চলে যাচ্ছে, ফোর্থ ভেন্ট্রিকলে যাচ্ছে। তারপর সেখান থেকে ফোরামেন অফ ম্যাজেন্ডি, সেখান থেকে কই চলে যাচ্ছে, হোল অফ দ্য ব্রেনের, এই যে টেন্টোরিয়াম সেরিব্রি টেরিব্রি দিয়ে
হোল অফ দ্য ব্রেনে ওরা সার্কুলেট করতেছে, ঠিক আছে। তারপরে দেখো এই যে সার্কুলেট করতে করতে কই চলে যাচ্ছে, ব্রেইনের এই যে সেরেব্রাল হেমিস্ফিয়ারের উপরের যে কাভারিং সেখানে কি থাকতেছে, অ্যারাকনয়েড ভিলাই। হ্যাঁ, এই অ্যারাকনয়েড ভিলাই গুলা কি জিনিস, ওই যে বললাম সাইনোসয়েডস এর প্রজেকশন, সেখান থেকে সাইনোসয়েডস কি জিনিস, ফেনেস্ট্রেশন। ভেনাস সিস্টেমের একটা পার্ট, তাই না? জি ম্যাডাম, সাইনোসয়েড ভেনাস সিস্টেমের ওই যেরকম লিভার সাইনোসয়েড আছে ওরকম ভেনাস সিস্টেমের যেখানে ভেনাস ব্লাড গুলা ড্রেইন করে, তাই না, ডিঅক্সিজেনেটেড ব্লাড গুলা ড্রেইন করে। আচ্ছা, ওয়ান কাইন্ড অফ ড্রেনেজ সিস্টেম সাইনোসয়েডস এর যে এরিয়া গুলা প্রজেক্ট করে থাকে ওদেরকে বলা হয় অ্যারাকনয়েড ভিলাই। সেই ভিলাই গিয়ে আলটিমেটলি ড্রেইন করে। তোমরা এটা রিটেন কোয়েশ্চেনে আসতে পারে সেরেব্রোস্পাইনাল ফ্লুইড, তখন তোমরা ছবি এঁকে বা ফ্লো চার্ট করে দিয়ে দিবা যে কোত্থেকে কোথায় যায় সিএসএফ ফ্লুইডের সার্কুলেশন। তারপর হচ্ছে নর্মাল প্রেসার, যদি পেশেন্ট লাইং পজিশনে থাকে তাহলে নর্মাল প্রেসার হচ্ছে 130 মিলিমিটার অফ ওয়াটার। যদি এটা ভ্যারি করতে পারে 65 টু 195 মিলিমিটার অফ ওয়াটার প্রেসার পর্যন্ত এটা ভ্যারি করতে পারে। হ্যাঁ, এরপরে হচ্ছে ব্যারিয়ারে চলে যাচ্ছে। আচ্ছা, এই যে সিএসএফ থেকে তোমরা কিন্তু বায়োকেমিস্ট্রিতেও অনেক কিছু পড়েছো না সিএসএফ এর, মনে আছে কোনো পড়া? ম্যাম বায়োকেমিস্ট্রিতে সিএসএফ এর ব্যাপারে স্পেসিফিক কোনো চ্যাপ্টার ছিল না ম্যাম। স্পেসিফিক কোনো চ্যাপ্টার না, ওইটা তোমাদের কিসে থাকতে পারে বলতো? তোমাদের মেনিনজাইটিস ছিল না? মেনিনজাইটিস, ভাইরাল সরি ম্যাম। মেনিনজাইটিস, ভাইরাল না, না। মেনিনজাইটিস। তোমাদের বায়োকেমিস্ট্রি সব আইটেম শেষ না, সিলেবাস শেষ না? ইয়েস ম্যাম, মেনিনজাইটিস ছিল না ম্যাম আমাদের। ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রিতে তো থাকার কথা। টিউবারকুলার মেনিনজাইটিস, ভাইরাল মেনিনজাইটিস, ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস। না ম্যাম, এরকম ছিল না। লিপিড প্রোফাইল, ক্লিনিক্যাল এনজাইমোলজি এগুলো আছে ম্যাম। থাইরয়েড, লিভার, রেনাল, মেনিনজাইটিস নিয়ে ম্যাম আমাদের পড়ায়নি। আচ্ছা, সেরেব্রোস্পাইনাল ফ্লুইডের কিন্তু অনেক ইম্পর্টেন্স আছে। হ্যাঁ, ফার্স্টে হচ্ছে ফাংশন, যেটা আমরা বলতেছিলাম। ফার্স্টে কি ফাংশন বলছি? কুশন ইফেক্ট। হ্যাঁ, কুশন ইফেক্ট, এটা হচ্ছে মেইন ফাংশন। সাথে সাথে আর কি কি ফাংশন করে? ওই যে ব্রেনের যে হার্মফুল মেটাবোলাইটস গুলো আছে ওগুলাকে ক্রিয়েট করবে, বাফার ফাংশন করবে, আর কি করবে? নিউট্রিয়েন্ট এক্সচেঞ্জ করবে। আবার কি করে সে? সিগন্যাল ট্রান্সফারিং এর জন্য একটা রেগুলেটরি ফ্যাক্টর হিসেবে কাজ করে। হ্যাঁ, তো মেনিনজাইটিস কি বলছিলাম তোমাদেরকে? হোয়াট ইজ মেনিনজাইটিস? ইনফেকশন অফ মেনিনজেস। ইনফেকশন অফ মেনিনজাইটিস। হ্যাঁ, ইনফ্লামেশন অফ মেনিনজাস। মেনিনজাস হচ্ছে কি ব্রেনের কাভারিং। তো ব্রেনের কাভারিং এর জন্য যদি কোনো ইনফ্লামেশন হয় তখন এই সেরেব্রোস্পাইনাল ফ্লুইডের কম্পোনেন্টের ভ্যারিয়েশন হতে পারে। হ্যাঁ, তো ওই মেনিনজাইটিস ডায়াগনোসিস করার জন্য আমরা সাধারণত লাম্বার পাংচার করে তোমার নিডল দিয়ে সিএসএফ টা ড্র করি। এই লাম্বার পাংচারটা কোথায় করা হয় জানো? ম্যাম L3 আর L4 এর মাঝখানে, ভার্টিব্রাল লামিনার স্পাইনাস প্রসেসের মাঝখান দিয়ে। হ্যাঁ, ভেরি গুড। লাম্বার 3, লাম্বার 4 ভার্টিব্রাল যে স্পেসটা আছে, ইন্টারভার্টেবল স্পেস, সেখান থেকে এটা কালেক্ট করা হয়। কেন ওই লেভেল থেকে কেন কালেক্ট করা হয়? ম্যাম ওই লেভেলে ম্যাম আমাদের স্পাইনাল কর্ড শেষ হয়ে ম্যাম আমাদের ফাইলাম টার্মিনালিস কর্ড ইকুইনা এই পার্টটা স্টার্ট হয়, এবং ম্যাম ওই জায়গাটাতে সিএসএফ এর অ্যাবান্ডেন্স বেশি, এবং ম্যাম ভুললে যেন আমরা স্পাইনাল কর্ড কি হিট না করে ফেলি তার জন্য। হ্যাঁ, তোমার লাম্বার 1 লেভেলে আসলে গিয়ে আমাদের স্পাইনাল কর্ডটা এন্ড হয়। আর নিডল যদি আমরা এন্টার করি তাহলে তো আমাদের স্পাইনাল কর্ড ইনজুরি হতে পারে, তাই না? তো সেই ইনজুরিটাকে প্রিভেন্ট করার জন্য আমরা নরমালি লাম্বার 2-3 লেভেল থেকে স্পাইনাল ফ্লুইডটা কালেক্ট করি। স্পাইনাল ফ্লুইডটা কালেক্ট করে বায়োকেমিক্যাল অ্যানালাইসিস করে আমরা সাধারণত ডিজিজ ডায়াগনোসিস করার চেষ্টা করি।
এটার সাথে প্লাজমার কিছু ডিফারেন্স আছে সেরেব্রোস্পাইনাল ফ্লুইডের সাথে, আবার কিছু সিমিলারিটিও আছে। যেমন অসমোটিক প্রেশারটা সেম, তারপরে হচ্ছে সোডিয়াম কনসেন্ট্রেশনও প্লাজমার সাথে প্রায় সেম। ক্লোরাইড আয়নটা প্রায় 15% বেশি থাকে প্লাজমার চেয়ে, আবার পটাশিয়াম আয়নটা 40% কম থাকে প্লাজমার চেয়ে, গ্লুকোজ 30% কম থাকে। আর হচ্ছে প্লাজমার সাথে ওর মেইন ডিফারেন্স হচ্ছে সাধারণত প্রোটিন আর সেল ফ্রি থাকে। হ্যাঁ, সিএসএফ এ কোনো প্রোটিন থাকে না আর কোনো সেল থাকে না। যদি আমরা সিএসএফ এ কোনো সেল পাই, সেটা ভাইরাস হতে পারে, ব্যাকটেরিয়াল সেল হতে পারে, তখন সেই অনুযায়ী আমরা ডিজিজ ডায়াগনোসিস করতে পারি। ঠিক আছে, তো যে বিশেষ করে মেনিনজাইটিস ডায়াগনোসিসের ক্ষেত্রে সিএসএফ এর ইম্পর্টেন্স অনেক বেশি। মেনিনজাইটিস কাদের হয় মেনলি বলো তো? ম্যাম ওল্ড পিপল। মেনিনজাইটিস সবারই হতে পারে, কিন্তু মেইনলি ছোট বাচ্চাদের বেশি হয়। হ্যাঁ, ওদের ধরো কি বলবো, ব্রেইনের স্ট্রাকচার গুলো ইম্যাচিউর থাকে, কাভারিং গুলো ইম্যাচিউর থাকে, সেজন্য সাধারণত বাচ্চাদের মেনিনজাইটিস বা ব্রেইন ইনফেকশন বেশি হয়। বড়দেরও হতে পারে, সবারই হতে পারে, বাচ্চাদের ফ্রিকুয়েন্টলি বেশি হয় আর কি। তো সেসব ক্ষেত্রে তোমরা যখন ইন্টার্ন করতে যাবা তখন আর কি দেখবা যে পেডিয়াট্রিক ওয়ার্ডে সারাদিনই 4টা-5টা করে লাম্বার পাংচার হচ্ছে, ওদের বেশি আর কি হয়। আর এই লাম্বার পাংচারের আর কি কি ইম্পর্টেন্স আছে? একটা হচ্ছে সিএসএফ কালেকশন করার জন্য আমার এটা পাংচার করি। আর কেন কেন করা হয় লাম্বার পাংচার? অ্যানাস্থেসিয়ার জন্য। হ্যাঁ, স্পাইনাল অ্যানাস্থেসিয়া বলি না আমরা, যে স্পাইনাল অ্যানাস্থেসিয়া দেওয়ার জন্য কিন্তু এই লাম্বার 2-3 রিজিয়নে ড্রাগ নিয়ে সেটা সরাসরি স্পাইনাল কর্ডের মধ্যে ইনজেক্ট করা হয়। ঠিক আছে, আর হচ্ছে যদি কোনো ড্রাগ অ্যাডমিনিস্টার করতে চাই তাহলেও এই রিজিয়নটা দিয়ে ড্রাগ অ্যাডমিনিস্টার করা যায়। তো তোমাদের সিএসএফ এর শর্ট নোট আসে কিন্তু। হ্যাঁ, শর্ট নোট আসলে যে সিএসএফ কি জিনিস, কম্পোনেন্ট, একটা ফ্লো চার্ট আর ইম্পর্টেন্স এরকম করে ছোট্ট করে লিখে রেডি করতে পারবে না? পারা যাবে তো নাকি? ইয়েস ম্যাম। আচ্ছা, সবাই কি ঘুমায় গেছো নাকি? আচ্ছা, তারপরে সেরেব্রোস্পাইনাল ফ্লুইডের পর হচ্ছে ব্লাড ব্রেইন ব্যারিয়ার। এখানে আসলে ব্রেইন ব্যারিয়ার দুইটা আছে। হ্যাঁ, একটা হচ্ছে ব্লাড সিএসএফ ব্যারিয়ার আর একটা হচ্ছে ব্লাড ব্রেইন ব্যারিয়ার। তোমাদের রিটেনে মেইনলি আসে হচ্ছে ব্লাড ব্রেইন ব্যারিয়ার। হ্যাঁ, তো ব্লাড ব্রেইন ব্যারিয়ার যদি বলো তাহলে কি কি স্ট্রাকচার আসবে একটু বলো তো? অ্যাস্ট্রোসাইটস কি জিনিস? ব্রেইনের সাপোর্টিং সেল বা টিস্যু, হ্যাঁ, সাপোর্টিং সেল, ওরা হচ্ছে অ্যাস্ট্রোসাইটস। ক্লোজলি অ্যাসোসিয়েটেড লেয়ার অফ অ্যাস্ট্রোসাইট থাকবে, এন্ডোথেলিয়াল সেলস দ্যাট আর নট ফেনেস্ট্রেটেড, তারপর টাইট জাংশন থাকবে, আর হচ্ছে ব্লাড ভেসেল থাকবে। হ্যাঁ, এগুলা মিলে যেই একটা লেয়ার ফর্ম করবে সেটাকে আমরা বলি হচ্ছে ব্লাড ব্রেইন ব্যারিয়ার। ব্লাডের সাথে ব্রেইনের যে ব্যারিয়ার সেটাই হচ্ছে ব্লাড ব্রেইন ব্যারিয়ার। ব্লাড ব্রেইন ব্যারিয়ারের কাজ কি? ম্যাম এটা হাইলি পারমিয়েবল সিলেক্টিভ পারমিয়েবিলিটি অফ সাবস্টেন্স। হ্যাঁ, সিলেক্টিভ পারমিয়েবিলিটি অফ সাবস্টেন্স, হার্মফুল সাবস্টেন্স কে এন্টার করতে দেয় না, প্রয়োজনীয় সাবস্টেন্স কে এন্টার করতে দেয়, আর হচ্ছে যেটা হার্মফুল মেটাবলিক্স ওগুলাকে এক্সক্রিট করে। ব্রেইন, পুরো ব্রেইনটাতেই মোটামুটি ব্যারিয়ারটা থাকে। কোন কোন জায়গায় ব্যারিয়ারটা থাকে না?
সাম এরিয়াস অফ হাইপোথ্যালামাস, পিনিয়াল গ্ল্যান্ড, আর হচ্ছে এরিয়া পস্ট্রেমা। এটা একটু মনে রাখো যে এই এরিয়াগুলোতে ব্লাড ব্রেন ব্যারিয়ার থাকে না। এগুলাও হচ্ছে সব হচ্ছে অনার্স মার্ক কোয়েশ্চেন, এত ডিটেল জিজ্ঞেস করবে না তোমাদের কাছ থেকে, এত বেশি এক্সপেক্ট করবে না। যারা এগুলো সব পড়ে শেষ করতে পারবা তারা আর কি পড়বা কোথায় কোথায় ব্লাড ব্রেন থাকে না, ব্যারিয়ার থাকে না। আচ্ছা, এর পরের স্লাইডটা একটু ভালো করে দেখো যে ব্লাড cerebrospinal fluid and blood brain barrier highly permeable to water, carbon dioxide, oxygen and most lipid soluble substances such as alcohol and anesthetics. ওই যে তোমরা দেখো না যে অ্যালকোহল যদি কেউ খায় তাহলে মাতলামি করে খুব, কেন? কারণ এটা খুব হাইলি পারমিয়েবল, সে সরাসরি ব্রেনে চলে যায়, ব্রেনের অ্যাক্টিভিটি গুলা বা ফাংশন গুলাকে ডিপ্রেস করে দেয়। হ্যাঁ, তো তখন সে আর মানে নর্মাল মানুষ যেভাবে ব্রেনকে ইউটিলাইজ করে কথা বলে বা মাসেল মুভমেন্ট বা অন্যান্য অ্যাক্টিভিটি গুলা করে, একজন অ্যালকোহলিক সাবজেক্ট সেটা করতে পারে না। তবে অ্যানাস্থেটিক্স গুলা হাইলি লিপিড সলিবল দেখেই তো আমাদের ব্রেনের মধ্যে ঢুকতে পারে, ব্রেনের অ্যাক্টিভিটি গুলাকে টেম্পোরারিলি শাটডাউন করে দেয়, সেজন্যই তো আমরা ব্যথা ফিল করি না। বা যাই হোক, সবই হচ্ছে গিয়ে কি বলবো আমাদের সুবিধার জন্য। Slightly permeable to electrolytes such as sodium, chloride and potassium. ওদের জন্য স্লাইটলি পারমিয়েবল, মানে কিছু কিছু ঢুকতে দেয়, কিছু কিছু বের হতে দেয়, কিছু কিছু দেয় না, এরকম। তো তাইলে ওই ইলেকট্রোলাইট গুলো কোত্থেকে পায়? সিএসএফ এ তো ইলেকট্রোলাইট আছে, তাই না? কোত্থেকে পায়? ওই যে বললাম না, করয়েড প্লেক্সাস থেকেই আসে। হ্যাঁ, are almost impermeable to plasma protein and most non-lipid soluble large organic molecules. Plasma protein এর জন্য almost impermeable. কখন প্লাজমা প্রোটিনের জন্য পারমিয়েবল হতে পারে? ম্যাম ছোট বয়সে যখন ম্যাম ডেভেলপ করেনি। ওই যে বললাম মেনিনজাইটিস কোনো কারণে যদি কোনো ধরনের ইনফেকশন হয়, তখন এই ব্যারিয়ারটা ইনজুর্ড হয়, ব্যারিয়ারটার সেল ড্যামেজ হয়, তখন ওর যে পোর গুলা আছে বা যেটা টাইট জাংশন ছিল সেটা তখন ওপেন হয়ে যায়, বড় হয়ে যায়, তখন লার্জ প্রোটিন মলিকিউল বা প্লাজমা প্রোটিন গুলো এন্টার করতে পারে। যদি সেরেব্রোস্পাইনাল ফ্লুইডে আমরা প্রেজেন্স অফ প্লাজমা প্রোটিন পাই, তাহলে সেটাকে ওয়ান অফ দ্য সাইন অফ মেনিনজাইটিস বলে ধরে নিতে পারি। আচ্ছা, তারপরে হচ্ছে কি রেটিকুলার ফর্মেশন। এই স্ট্রাকচারটা আমরা একটু দেখি। এখানে দেখাচ্ছে যে দেখো থ্যালামাস দেখাচ্ছে, তারপরে দুইটা জোন দেখাচ্ছে, একটা পিঙ্ক একটা গ্রে। হ্যাঁ, এই পুরা জোনটাই হচ্ছে রেটিকুলার ফর্মেশন এরিয়া বা রেটিকুলার সিস্টেম। এখানে একটা এক্সাইটেটরি এরিয়া আছে আর একটা হচ্ছে ইনহিবিটরি এরিয়া আছে। রেটিকুলার ফর্মেশন নিয়ে অনেক কথা বলা যায়, মেইন জিনিস যেটা তোমাদেরকে বাই শুনতে চাইবে সেটা হচ্ছে রেটিকুলার ফর্মেশন আসলে অ্যাসোসিয়েটেড উইথ অর রিলেটেড উইথ অ্যারোজাল। হ্যাঁ, আমাদের কনসিয়াস লেভেলের সাথে রিলেটেড। আমরা যদি ঘুমাই থাকি তাহলে ঘুম থেকে উঠানোর জন্য যে এরিয়াটাকে স্টিমুলেট করতে হয় সেটাই হচ্ছে রেটিকুলার এক্সাইটেটরি এরিয়া বা রেটিকুলার এরিয়া। আচ্ছা, রেটিকুলার ফর্মেশন কি জিনিস? সেটা হচ্ছে কন্টিনিউয়াস নেটওয়ার্ক অফ নার্ভ সেলস এন্ড ফাইবারস দ্যাট এক্সটেন্ড ফ্রম দ্য স্পাইনাল কর্ড থ্রু দ্য মেডুলা পন্স, মিড ব্রেন এন্ড সাবথ্যালামাস। তাহলে সেটাও একটা নেটওয়ার্ক অফ নার্ভ ফাইবার। এই যে দেখো, ও কমিউনিকেট করতেছে থ্রু মেডুলা পন্স, মিড ব্রেন, সাবথ্যালামাস। দেখছো? তারপরে আলটিমেটলি সেরেব্রাল কর্টেক্সে চলে যাচ্ছে। তারপরে কি বলছিলাম যে এক্সাইটিং এরিয়া আর অ্যাক্টিভেটিং এরিয়া associated with arousal, attentiveness and sleep. আচ্ছা, রেটিকুলার ইনহিবিটরি এরিয়া লোকেটেড মিডিয়ালি এন্ড ভেন্ট্রালি ইনটু দ্য মেডুলা। ওই যে আবার একটা বললাম ইনহিবিটরি এরিয়া। আর inhibit the reticular facilitatory area for the upper brainstem and thereby decrease activity in the superior portion of the brain. আর ওর একটা নিউরোট্রান্সমিটার কাজ করে, সেই নিউরোট্রান্সমিটারটার ইনহিবিটরি ইফেক্ট আছে, ওর নাম হচ্ছে সেরোটোনিন। রেটিকুলার ফর্মেশন নিয়ে এই জিনিসগুলো মেইনলি জানলেই হয়, তোমাদের রেটিকুলার ফর্মেশন কিছুই আসে না, মাঝে মাঝে শর্ট নোট আসতে পারে, তো তখন ওই যে অ্যারোজাল, অ্যাটেন্টিভনেস এগুলা জানলেই হবে। আর তোমরা একটু দেখো তো তোমাদেরকে স্লিপের শর্ট নোট আসে কিনা। আমি আসলে ভুলে গেছি স্লিপের শর্ট নোট কি এমফিলে আসে নাকি এমবিবিএস এ আসে। হ্যাঁ, যদি আসে তোমাদের শর্ট নোট তাহলে একটু দেখে নিও
স্লিপ নিয়ে একটু পড়তে, স্লিপ নিয়ে REM স্লিপ আসে, হ্যাঁ, র্যাপিড আই মুভমেন্ট স্লিপ, ওর বিভিন্ন ফেজ আছে, দুইটা ফেজ, একটা স্লো ফেজ আর একটা হচ্ছে র্যাপিড আই মুভমেন্ট ফেজ। ওই জিনিসগুলো একটু দেখতে হবে, একটু জানাইও আমাকে, হ্যাঁ, যে স্লিপ তোমাদের আসে নাকি আসে না। তারপর হচ্ছে থ্যালামাস, ম্যাম। থ্যালামাস ম্যাম শর্ট আসে নোট না? আছে। জি ম্যাম, টাইপ অফ আচ্ছা স্লিপ। আচ্ছা, হ্যাঁ। তারপর REM স্লিপ মনে হয় আসে শর্ট নোট, ওর যে স্টেজ গুলো আছে, মানে বুঝার কিছু নাই, একটু করে দেখে নিবা তাইলেই হয়ে যাবে। আচ্ছা, থ্যালামাস, থ্যালামাসের আরেকটা নাম কি? থ্যালামাসকে কি বলে? রিলে স্টেশন রিলে বলে? স্টেশন বলে, রিলে স্টেশন। হ্যাঁ বলে। জি ম্যাম, আচ্ছা, এটা হচ্ছে ম্যাম হচ্ছে ফোর ব্রেনের সাথে ম্যাম হচ্ছে হাইন্ড ব্রেনের একটা রিলে স্টেশন হিসেবে কাজ করে। হুম। আচ্ছা, the cortex operates in close association with the thalamus and can almost be considered both anatomically and functionally a মানে একটা কর্টেক্স আর থ্যালামাসকে একটা ইউনিট হিসেবে কনসিডার করা যায়, হ্যাঁ, এই জন্য ওদেরকে একসাথে বলা হয় থ্যালামোকর্টিক্যাল সিস্টেম। থ্যালামাস ব্রেনের একটা পোর্শন যেটা মেনলি রিলে স্টেশন হিসেবে কাজ করে, যে কোনো ধরনের সিগন্যাল কর্টেক্স থেকে থ্যালামাস হয়েই নিচে যায়, অথবা নিচ থেকে যে কোনো ধরনের সিগন্যাল থ্যালামাস হয়েই উপরে আসে, ঠিক আছে? এখানে দেখো একটা ছবি, থ্যালামাসের সাথে অন্যান্য যে ব্রেইনের এরিয়া গুলো আছে ওদের কানেকশন বোঝানোর জন্য এই ছবিটা দেয়া আছে। আর লাস্টে একটা কথা, অলমোস্ট অল পাথওয়েজ ফ্রম দ্য সেন্সরি রিসেপ্টর এন্ড সেন্সরি অর্গান টু দ্য কর্টেক্স পাস থ্রু দ্য থ্যালামাস, মানে সব ধরনের সেন্সরি স্টিমুলাসই থ্যালামাস ক্রস করে। আমরা পড়ছি না, পেইন পাথওয়ে, টেম্পারেচার পাথওয়ে, সবাই তো থ্যালামাস দিয়েই উপরে উঠছে, মনে আছে? জি ম্যাম, পিরামিডাল ট্র্যাক্ট, টেক্সটা পিরামিডাল ট্র্যাক্ট থ্যালামাসের সবকিছু থ্যালামাস দিয়ে আমি সেন্সরি সিস্টেমের কথা বলতেছি, মোটর সিস্টেমের কথা বলি নাই। আচ্ছা জি ম্যাম। পিরামিডাল, এক্সট্রা পিরামিডাল কই থেকে আসলো? আচ্ছা, তোমাদেরকে এত এত দিচ্ছি আমি, হ্যাঁ, এত এত পড়াচ্ছি, কিন্তু তোমাদের বেসিক যদি এরকম উল্টাপাল্টা